25 বছর বয়সী একটা লোক, সে হচ্ছে হসপিটালে আসছে। তার কি প্রবলেম? তার প্রবলেম হচ্ছে যে তার নাক বন্ধ হয়ে থাকে, নেজাল ব্লকেজ হয়ে থাকে, এবং এর বাদে তার আরও যে প্রবলেম আছে সেটা হচ্ছে নাক দিয়ে ডিসচার্জ হয়, নেজাল ডিসচার্জও হয়, এবং সেই ডিসচার্জটা কিছুটা ইয়েলোইশ কালারের কিছুটা থিক। এবং দেখা যায় তার আরেকটা যেটা বিশাল প্রবলেম, সে যখন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সে যখন অফিসে যায়, ওই টাইমে তার হচ্ছে অনেক কষ্ট হয়, তার পেইন হয়। কোথায় পেইন হয়? তার যে কপালের রিজনটা আছে, ফ্রন্টাল যে রিজনটা, বা আমরা বলি কপালের ওই দিকে হচ্ছে প্রচুর মনে হচ্ছে যে ভারী ভারী লাগতেছে, হেভিনেস লাগতেছে, এবং প্রচুর ব্যথা হচ্ছে। তো এটাই হচ্ছে তার প্রবলেম। এবং এই যে প্রবলেমটা, এটা নিয়ে সে প্রেজেন্ট করলো, এবং পরবর্তীতে ডক্টরের কাছে যখন আসলো, তার ডায়াগনোসিস হচ্ছে কি? তার ডায়াগনোসিস হচ্ছে সাইনোসাইটিস, এবং স্পেশালি এটাকে আমরা ফ্রন্টাল সাইনোসাইটিস বলি। আমরা জানি যে আমাদের অনেকগুলা প্যারানাজাল সাইনাস আছে। প্যারানাজাল সাইনাস অর্থাৎ যেগুলা নোজ থেকে হচ্ছে নোচের, আমরা বলি যে নোচের যে অ্যাক্টোডার্মাল এপিথেলিয়াম আছে সেখান থেকে আর কি এরা অরিজিন হয়। আউট পাউচিং আকারে এরা তৈরি হয়। এরা হচ্ছে বিভিন্ন বোনসে, সারাউন্ডিংস বা আশেপাশের বোনসে যায়, এবং সেখানে আমরা বলি যে এয়ারফিল্ড এক ধরনের স্পেস হিসেবে এরা থাকে বিভিন্ন বোনসে। যেমন যদি ইথময়েডাল বোনসে থাকে তাহলে সেটাকে বলি ইথময়েডাল সাইনাস, যদি হচ্ছে ম্যাক্সিলারি বনে থাকে ম্যাক্সিলারি সাইনাস, যদি হচ্ছে ফ্রন্টাল বনে থাকে ফ্রন্টাল সাইনাস। সো তা বাদে ইথময়েডাল সাইনাসের মধ্যে আবার অ্যান্টেরিয়র গ্রুপ আছে, পোস্টেরিয়র গ্রুপ আছে, এবং আরেকটা সাইনাস আছে সব থেকে পেছনের দিকে থাকে, সেটাকে আমরা স্ফেনয়েডাল সাইনাস বলি, যেটা স্ফেনয়েড বনে থাকবে। এবং এই প্রত্যেকটা সাইনাসগুলোতে মানে এই যে একটা স্পেস, এবং সেই স্পেসের মধ্যে এয়ার থাকে, ইউজুয়ালি নিউমেটাইজড থাকে। তো সেই জায়গাটাতে যদি কোনো ইনফ্লামেশন হয়, সেখানে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলো দ্বারা হইতে পারে, তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলি সাইনোসাইটিস। এবং এই সাইনোসাইটিসে কিন্তু এরকম বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন থাকতে পারে, নেজাল অবস্ট্রাকশন, নাক দিয়ে হচ্ছে সিক্রেশন হওয়া, বা হচ্ছে গিয়ে পেইন হওয়া। এক এক সাইনোসাইটিসের ক্ষেত্রে এক এক জায়গায় পেইন হয়। সো এই জিনিসগুলো কিন্তু হইতে পারে। আমরা এই ঘটনাটা উপলব্ধি তো করতে পারলাম। এখন আসো যে অ্যাকচুয়ালি এই যে প্যারানাজাল সাইনাসগুলোর কথা বললাম, এগুলা ইউজুয়ালি কীভাবে ডেভেলপ করে সেটাও টুকটাক ধারণা দিলাম। আর কিছু এর মধ্যে কিছু সাইনাস আছে যেগুলা অ্যাট বার্থে প্রেজেন্ট থাকতে পারে, বাট একটা পোর্শনের সাইনাস কিন্তু অ্যাট বার্থে প্রেজেন্ট থাকবে না, এরা পরবর্তীতে যায় হবে। এবং ম্যাক্সিলারি যে সাইনাস আছে, এটার আরেকটা নাম আছে, এটাকে আমরা ম্যাক্সিলারি অ্যান্ট্রামো বলি। এবং এই যে ম্যাক্সিলারি সাইনাস, এটা সব থেকে বেশি সাইনোসাইটিস হয়, অর্থাৎ মোস্ট কমনলি এটাতে সাইনোসাইটিস হয়। এটা আমরা বলি অ্যাডাল্টদের মোস্ট কমনলি এটাতে সাইনোসাইটিস হয়। অ্যাডাল্ট বা একটু বয়স যাদের একটু বেশি, তাদের ক্ষেত্রে এটাতে হবে। বাট একেবারে বাচ্চাদের কিন্তু ইথময়েডাল সাইনোসাইটিস এটা সব থেকে কমন। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে সাইনাসগুলো আছে এগুলোর মধ্যে অ্যান্টেরিয়র দিকে কিছু সাইনাস থাকে। অ্যান্টেরিয়র দিকে কোনগুলো থাকে? অ্যান্টেরিয়র দিকে ম্যাক্সিলারি বা হচ্ছে ফ্রন্টাল, তারপর হচ্ছে ইথময়েডালের মধ্যে অ্যান্টেরিয়র ইথময়েডাল যে গ্রুপটা আছে, এই সাইনাসগুলো অ্যান্টেরিয়র দিকে থাকে। আর পোস্টেরিয়র দিকে থাকে পোস্টেরিয়র ইথময়েডাল সাইনাস, তারপর হচ্ছে গিয়ে যেটা স্ফেনয়েডাল সাইনাস, এইগুলো থাকে পোস্টেরিয়রলি। এখন একটা জিনিস মনে রাখবা, যে এই যে সাইনাসগুলো থাকে, ধরো স্পেস, হ্যাঁ, তো এই যে একটা সাইনাস আমি বললাম, এই যে ধরো ম্যাক্সিলারি সাইনাস। এখন এই যে সাইনাসটা থাকে, এই সাইনাসটা কিন্তু আমার নেজাল ক্যাভিটিতে ওপেন করে, অর্থাৎ এখানে এয়ার থাকবে, বা এখানে যদি ফ্লুইড জমা হয় বা সিক্রেশন জমা হয়, এখানে কিন্তু সিলিয়াও থাকে। এবং সিলিয়া কি করে? সিক্রেশনগুলোকে এভাবে ঠেলতে 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 এই জায়গায় একটা ওপেনিং থাকে, এবং এই ওপেনিংটা যায় ওপেন করবে নেজাল ক্যাভিটিতে অ্যাকচুয়ালি এই সাইনাসগুলো কিন্তু এসে ড্রেইন করে, আমরা বলি। অর্থাৎ এখানে যে সিক্রেশনগুলো আছে, এই সিক্রেশনগুলো নেজাল ক্যাভিটিতে আসবে। এখন এই নেজাল ক্যাভিটিতে আসবে, এবং এটাকে আমরা বলি অস্টিয়াম, অর্থাৎ যেই পাথওয়েটা আমার সাইনাসের সাথে নেজাল ক্যাভিটিকে কানেক্ট করে সেটাকে বলি অস্টিয়াম। যেমন ম্যাক্সিলারি সাইনাসকে যেটা কানেক্ট করবে ম্যাক্সিলারি অস্টিয়াম। তাহলে এই চিন্তা করো যে যে ঘটনাটা ঘটলো, যে সাইনোসাইটিসের ক্ষেত্রে মেইনলি, সাইনোসাইটিসের মধ্যে আবার ক্লোজ সাইনোসাইটিস আছে, ওপেন সাইনোসাইটিস আছে। তো ক্লোজ যেটা, এটা নিয়ে আমরা বেশি কথা বলছি। ক্লোজের ক্ষেত্রে যেটা হয় যে এই অস্ট্রিয়ামটা ক্লোজ হয়ে যায়। সো ক্লোজ হয়ে যাওয়ার কারণে এখানে সিক্রেশনগুলো জমে, এবং এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, বা এরকম বেশ কিছু বিষয় থাকে, অর্থাৎ অবস্ট্রাকশনের কারণে। হাউএভার ধরো এই যে ওপেনিংটা, এই ওপেনিংটা ওপেন করবে নেজাল ক্যাভিটিতে। নেজাল ক্যাভিটির কোথায়? আনসার হচ্ছে নেজাল ক্যাভিটিতে। তোমরা তো জানো যে মিডল টার্মিনেট নামে একটা জিনিস থাকে, এবং আমরা জানি যে মিডল মিয়াটাস নামে একটা জিনিস আছে। সো মিডল যে মিয়াটাস, ওই মিডল মিয়াটাস আইসা ওপেন করে অ্যান্টিরিয়র যে সাইনাসগুলো আছে, অর্থাৎ ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস এবং অ্যান্টিরিয়র গ্রুপ অফ ইথময়েডাল সাইনাস, এগুলা আইসা এগুলার যে ওপেনিংগুলো আছে বা এগুলার যে ড্রেনেজ, সেটা হবে মিডল মিয়াটাসে। অপরদিকে এই পোস্টেরিয়র যেগুলো আছে এর মধ্যে স্ফেনয়েডাল যেটা,
এই স্ফেনোডালটা হচ্ছে স্ফেনো ইথমোডাল রিসেস নামে একটা জায়গা আছে, ওই জায়গায় হচ্ছে ড্রেন করবে। আর পোস্টেরিয়র ইথমোডাল যেটা, এটা হচ্ছে সুপিরিয়র মিয়েটাসে ড্রেন করবে। মনে রাখবা যে মিয়েটাস যেগুলো থাকে এর মধ্যে সুপিরিয়র মিয়েটাস যেটা, এটা সব থেকে পোস্টেরিয়রলি থাকে। তারপরে আমরা মানে সুপিরিয়র মিয়েটাসটা তো সব থেকে পোস্টেরিয়রলি থাকলো, তা বাদে হচ্ছে মিডল মিয়াটাস, ইনফেরিয়র মিয়াটাস এভাবে থাকে। আসলে সুপিরিয়র মিয়াটাসটা সব থেকে পোস্টেরিয়র রেসপেক্টে থাকে আর কি, এটা একটু জানলাম। আর বাকিগুলো অ্যান্টেরিয়রলি আছে। হাউএভার, তো এই বেসিক ধারণাগুলো বুঝতে পারছো আশা করি। যদি এখানে অবস্ট্রাকশন হয়ে যায় অস্ট্রিয়ামটা, যে এটা ড্রেন করতে পারলো না নেজাল ক্যাভিটিতে, তাহলে দেখা গেল যে এখানে এক ধরনের যে সাইনোসাইটিস হয় সেটাকে আমরা বলি ক্লোজ সাইনোসাইটিস। ওপেন সাইনোসাইটিস আছে, ওপেন সাইনোসাইটিস হয় নেজাল ডিসচার্জ বা নেজাল সিক্রেশনটা বেশি হবে, কারণ এটা খোলা আছে। তখন দেখা যাবে যে ইনফেকশন ছড়ায় নাকে আসতেছে এবং সেটা ডিসচার্জও হচ্ছে। তো ওপেন ক্লোজ দুই ধরনের হইতে পারে। হাউএভার, এখন দেখো তার মানে কি, যেহেতু আমার সাইনাসের সাথে নাকের একটা মানে অতপ্রতভাবে জড়িত, এজন্য আমরা এটাকে সাইনোসাইটিস তো বলি, বাট এরা নাককে এফেক্ট করে, এজন্য এটাকে একসাথে আমরা রাইনো সাইনোসাইটিসও বলি। রাইনো সাইনোসাইটিস, এই জিনিসটা মাথায় রাখো। সো নাকে কোনো প্রবলেম হলে সাইনাসে যেতে পারে, সাইনাস ইনফেকশন হলে সেটা নাকেও আসতে পারে। এখন আর একটা টার্ম নিয়ে আমি একটু বলতে চাই, যে সেটা হচ্ছে যে ধরো দাঁত, আমাদের যে ডেন্টাল, ডেন্টাল বা দাঁতে একটা মানে একটা দাঁত টোলা হয়েছে, ধরো কি দাঁত, প্রিমোলার বা মোলার, মোলার ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, এই যে টিথগুলা, বা আমি ধরলাম যে হচ্ছে প্রিমোলার টিথ, প্রিমোলার টুথ লাস্ট। তো এই যে দাঁতগুলো, এগুলো যখন তোলা হচ্ছে সার্জিক্যাল টাইমে বা দাঁতগুলা উঠানো হচ্ছে, তো ওই টাইমে দেখা গেল কোনো একটা ইনজুরি হলো এবং সেখান থেকে বা ওই জায়গায় একটা ইনফেকশন হয়েছে। সো ওই ইনফেকশনটা কিন্তু ম্যাক্সিলারি যে সাইনাস সেখানে সরে যেতে পারে। অর্থাৎ আপার জট, এই যে টিথগুলো আপার জতে থাকে, এই টিথগুলো যদি ম্যাক্সিলারি সাইনাসে পরবর্তীতে ইনফেকশনটা ছড়াইতে পারে। কেন ছড়াইতে পারে? কারণ মনে রাখবা যে এই যে টিথগুলোর কথা বললাম, যে মোলার টিথ বা প্রিমোলার টিথ, এইগুলা খুবই ক্লোজ কানেকশনে থাকে ম্যাক্সিলারি সাইনাসের। এদের মাঝে তেমন কোনো মানে বেরিয়ার থাকে না, থাকতেও পারে আবার অনেক সময় থাকেই না দেখা যায়। ফলে দেখা যায় যে এদের মধ্যে কিন্তু একটা কানেকশন তৈরি হয়ে যেতে পারে, এবং কানেকশন বলতে ইনফেকশন ছড়াইতে পারে। এই জন্য এই দাঁত রিলেটেড কোনো হিস্ট্রি যদি তোমাকে দেয়, তাহলে হচ্ছে তুমি ম্যাক্সিলারি সাইনোসাইটিস চিন্তা করবা। আর আরেকটা কাহিনী আছে এখানে, মনে রাখবা যে একটা মহিলা কমপ্লেন করতেছে যে তার হচ্ছে তার প্রচুর গন্ধ হয় মুখে এবং সে খাবার খাইতে পারে না গন্ধের জন্য, মানে নিজের কাছে নিজে গন্ধ লাগে, এবং তার একটা দাঁতের অপারেশন হয়েছিল কিছুদিন আগে। তো এটা আবার অরো অ্যান্ট্রাল ফিস্টুলা নামে একটা ফিস্টুলা আছে, এই কন্ডিশনও হইতে পারে। অর্থাৎ অরো অ্যান্ট্রাল মানে ওরাল ক্যাভিটির সাথে ম্যাক্সিলারি সাইনাসের একটা ফিস্টুলা ফরমেশন হয়ে গেছে। সো এটার কারণে হচ্ছে এরকম একটা কন্ডিশন কিন্তু হইতে পারে। হাউএভার, এখন আসো যে আমরা সাইনোসাইটিস একটু কথা বলি। তাহলে সাইনোসাইটিস মানে মিউকোজ অফ নোজ এবং প্যারানেজাল সাইনাস, এটাকে আমরা রাইনোসাইনোসাইটিস বা সাইনোসাইটিস বলতে পারি। এখন সাইনোসাইটিস অ্যাকিউট হইতে পারে, ক্রনিক হইতে পারে, অ্যাকুট হইতে পারে, ক্রনিক হইতে পারে। তো এই টার্মটা আমরা জানলাম যে অ্যাকুট সাইনোসাইটিস আমরা তখন বলবো যখন ইনফেকশনটা পারসিস্ট করতেছে 3 উইক্সের কম। 3 উইক্স অর্থাৎ 3 উইক্স কোথাও কোথাও বলা হয় 4 উইক্স, হ্যাঁ 4 উইক্সও কোথাও কোথাও বলা হয় যে 3 উইক্স বা 4 উইক্স। 4 উইক্স মানে 1 মাস। সো এটার কম যদি হয় তাহলে অ্যাকিউট। আর যদি 4 থেকে 3 উইক্স থেকে 3 মান্থস, বা আমরা বলতে পারি 4 উইক্স থেকে 3 মান্থস, বা আমরা বলি 1 মাস থেকে 3 মাস, এর মধ্যে যে ইনফেকশনগুলো সেটাকে সাব অ্যাকুট বলতে পারি। ঠিক আছে। আর একেবারে যদি এমন হয় ইনফেকশনটা 12 সপ্তাহের বেশি সময় ধরে আসে, তাহলে সেটাকে আমি বলবো ক্রনিক ইনফেকশন। এবং ক্রনিক ইনফেকশনটা কিন্তু যদি থাকে অ্যাকিউট যে সাইনোসাইটিস, সেটা একটা কমপ্লিকেশন ক্রনিক সাইনোসাইটিস হতে পারে, যে অ্যাকিউট সাইনোসাইটিসটা কিছুতেই সারতেছে না, হ্যাঁ। সো তখন ক্রনিক সাইনোসাইটিস সেটা রূপ নিতে পারে, একটা কমপ্লিকেশন আমরা বলতে পারি। এবং ক্রনিক সাইনোসাইটিস হলে কিন্তু আমাদের সার্জারি করা লাগে, স্পেশালি ফেস সার্জারি। হ্যাঁ, মেডিকেল ম্যানেজমেন্টও দেওয়া যেতে পারে। মনে রাখবা সাইনোসাইটিসের মেইনলি যে ট্রিটমেন্টটা সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। আমার অ্যান্টিবায়োটিক দিতে হবে, এবং অ্যান্টিবায়োটিক আমরা বলি যে মিনিমাম 10 দিন অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত, অপটিমাম খাইলে 14 দিন খাওয়া উচিত, এবং একেবারে ম্যাক্সিমাম বললে 21 দিন, মানে 21 দিনও যাইতে পারে। বাট আমরা 10 দিনের কম অ্যান্টিবায়োটিক খাবো না। মানে ইএনটির কেসগুলোতে স্পেশালি অ্যান্টিবায়োটিক বেশি টাইম ধরে কিন্তু সাজেস্ট করা হয়, এবং কম দিন অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। বাট আমরা নেজাল ডিকনজেস্টেন্ট যেগুলো ইউজ করি, অক্সিমেটাজোলাইন, জাইলোমেটাজোলাইন, যেগুলো আছে এগুলো কিন্তু আমরা 7 দিনের বেশি আবার ইউজ করবো না। সো নেজাল ডিকনজেস্টেন্ট গুলোর ক্ষেত্রে কিন্তু 7 দিনের বেশি ইউজ করা যাবে না। তাহলে কি হবে? রিবাউন্ড ভেসোডাইলেটেশন হবে, রাইনাইটিস মেডিকোমেন্টোসা নামে একটা টার্ম আছে, এটা আমরা জানি, ওইটা হইতে পারে। সো এই রিলেশনগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা ক্রনিক সাইনোসাইটিস, অ্যাকিউট সাইনোসাইটিস নিয়ে কথা বললাম। রিকারেন্ট সাইনোসাইটিস নামে একটা কন্ডিশন আছে, যেখানে যেটা হয় যে বছরে দেখা গেছে 4 বারের বেশি
হচ্ছে এরকম সাইনাসাইটিসের প্রবলেম হচ্ছে, অথবা দেখা গেছে 7 থেকে, এবং প্রত্যেকটা মানে প্রত্যেকবার যখন হচ্ছে সেটা 7 থেকে 10 দিন বা তার বেশি সময় ধরে লাস্ট করতেছে, এবং এভাবে 4বার বা তার বেশি বার ধরে প্রতি বছর হচ্ছে সাইনোসাইটিস, তাহলে সেটা একটা রিকারেন্ট সাইনোসাইটিস। এবং রিকারেন্ট সাইনোসাইটিসের ম্যানেজমেন্ট অবশ্যই সার্জিক্যালি যাইতে হবে আমার। তবে মেইনলি কিন্তু আমরা সাইনোসাইটিস, অ্যাকুট সাইনোসাইটিসটা মেডিকেলি ম্যানেজ করি, মানে মেডিকেল ট্রিটমেন্ট, অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা নেজাল ডিকনজেস্টেন্ট দিতে পারি। আমরা কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে স্টেম ইনহালেশন করা বা গরম পানির ভাপ নেওয়া, এটা করতে পারি। সো এবার এরকম বেশ কিছু বিষয়, এবং এখানে কিন্তু অনেক প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে, ওইগুলা কন্ট্রোল করা, ওইগুলা করলে কিন্তু অ্যাটলিস্ট যাতে কমপ্লিকেটেড না হয় জিনিসটা প্রিভেন্ট করা যায়। এবং অ্যাডাল্টে সব থেকে কমনলি ম্যাক্সিলারি সাইনাস এফেক্টেড হয়। ম্যাক্সিলারি সাইনাসকে আমরা অ্যান্ট্রামা ফাইমোরও বলি। এটা একটা ইম্পর্টেন্ট কথা। এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে আমি একটু বলে যাই, যে ধরো ম্যাক্সিলারি সাইনাস, এখন এটা হচ্ছে আমাদের নোসে ড্রেন করবে। মনে রাখবা যে অ্যাকচুয়ালি ম্যাক্সিলারি যে সাইনাসটা, এটা যখন ড্রেন করবে, এদের হচ্ছে গ্রাভিটির এগেইনস্টে ড্রেন করতে হয়, মানে অ্যান্টি গ্র্যাভিটি, নিচ থেকে উপরে ড্রেন করে। বাট কারণ মিডল মিয়াটাসটা উপরে, বাট এই সাইনাসটা নিচে, ফলে অ্যান্টি গ্র্যাভিটি ড্রেনেজ এখানে হয়, এবং এই জন্য এটা সব থেকে কমনলি দেখা যায় যে মানে মানে স্ট্যাসিস হয়ে থাকা, সিক্রেশন জমে থাকা, বা এটা হওয়ার চান্স বেশি, এই জন্য এটাতে সব থেকে বেশি হয়। তারপরে বাচ্চাদের ইসমার্ডাল আর স্পন্ডাল হচ্ছে লিস্ট কমন সাইনাস টু বি ইফেক্টেড, এটা সব থেকে কম ইফেক্টেড হয়। এবং স্পয়নার সাইনাসটা যদি ইফেক্টেড হয়, পেইনটা কই হবে, পেইনটা অক্সিপুট রিজন বা অক্সিপিটাল বোন, মাথার পেছনের দিকে ব্যথা হয়, বা টেম্পোরাল রিজনে হইতে পারে। আচ্ছা, এখন আমরা এই জায়গাটাতে এই যে ইটিওলজি কিভাবে হয়, আমরা বলছি ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস দ্বারা হইতে পারে, এগুলাতে ফিরে আসবো। তবে ফিরে আসবো কখন, আমরা ফার্স্টে অ্যানাটমি পড়বো। দেখো এখনের যে আলোচনাটা হবে, এটা একটু বোরিং হবে, কারণ আমরা অ্যানাটমি পড়বো। অ্যানাটমি পড়তে কার ভাল লাগে বলো? কারোরই তেমন একটা ভাল লাগে না। সো অ্যাকচুয়ালি অ্যানাটমিটা কিন্তু আমাদের জানা লাগবে, কারণ অ্যানাটমি না জানলে আমাদের কনসেপশন ক্লিয়ার হবে না, কোথায় কি বলতেছি, এই সাইনাস ওই সাইনাস, মাথায় তো কিছুই ঢুকবে না। সো দেখো, আলটিমেটলি আমাদের নাকের দুই সাইড দিয়ে চিকের রিজনটা দিয়ে যে সাইনাসটা থাকে, এই যে এখান দিয়ে এই দুইটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, রাইট? পেয়ার আকারে আছে ম্যাক্সিলারি সাইনাস। এবং আমরা দেখতে পারতেছি যে এখান দিয়ে অ্যান্টিরিয়র ইথময়েড সাইনাস, অ্যান্টিরিয়র ইথময়েড লক্ষ্য করতে পারছো, পোস্টেরিয়রটা এখানে দেখা যাচ্ছে না, বাট পোস্টেরিয়র ইথময়েডাল সাইনাসও কিন্তু আছে। তা বাদে কিন্তু এই যেটা ফ্রন্টাল, রাইট? ফ্রন্টাল চোখের একটু উপর দিয়ে, কপালের ওই রিজনটা দিয়ে। আচ্ছা, তবে একটা কথা বলি, যখন আমি ফ্রন্টাল সাইনাসের পেইন দেখি, সাইনোসাইটিসের, তখন আমি কিন্তু চোখের এই জায়গায় দিয়ে চাপ দিই, এভাবে নিচ থেকে উপরের দিকে আমি হাত দিয়ে চাপ দেওয়ার ট্রাই করি। এভাবে চাপ দিয়ে হচ্ছে আমরা পেইনটা দেখি, ঠিক আছে? এইভাবে চাপ দিয়ে আমি ফ্রন্টাল সাইনোসাইটিসের পেইনটা দেখার ট্রাই করি, কপালেও ধরি একটু, বাট এইভাবেও কিন্তু আমি দেখতে পারি। আবার এই সাইড দিয়ে, তবে তা বাদে এই যে নেজাল ব্রিজ দিয়ে আমি ইথময়েডাল সাইনোসাইটিস, বা এই যে এই মিডিয়াল ক্যান্থাস, এই রিজন হচ্ছে ইথময়েডাল সাইনোসাইটিসের পেইন দেখতে পারি। আর চিকের এই রিজনটা বা নাকের পাশ দিয়ে আমি এখান দিয়ে হচ্ছে ম্যাক্সিলারি সাইনোসাইটিসে ব্যথা আছে কিনা, সো এই জিনিসটা দেখতে পারি, কারণ আসলে অনেক হেভিনেস ফিল হয়। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, দেখা গেল সবগুলো সাইনাসে একসাথে ইনফেকশন, তাহলে সেটাকে আমরা বলবো প্যান সাইনোসাইটিস। আর মাল্টি সাইনোসাইটিস একটা টার্ম আছে। মাল্টি সাইনোসাইটিস মানে হচ্ছে যে অনেকগুলা সাইনাসে, মানে সবগুলা না, বাট মাল্টিপল, কয়েকটা সাইনাসে দেখা গেল একসাথে ইনফেকশন, সো এগুলো হইতে পারে। ওকে, এখন আসো যে আমাদের 4 পেয়ার্ড বলা হয়, যে মানে ফ্রন্টাল, ম্যাক্সিলারি, ইথময়েডাল, এগুলো আছে, এবং এইগুলো সবই কিন্তু ল্যাটারাল অল অফ নোজ থেকে আউট পাউচিং হয়, এবং এরা অ্যাডজেসেন্ট বোনে গ্রো করে, রাইট? যে বোনে গ্রো করতেছে তার অনুযায়ী নাম হয়েছে। এবং ইথময়েডের মধ্যে অ্যান্টেরিয়র গ্রুপ, পোস্টেরিয়র গ্রুপ আছে। এখন সাইনাসের লাইনিং কি? সাইনাসের লাইনিং এপিথেলিয়ামও কিন্তু আমাদের নোসের মিউকোসার মতোই, যে সিউরেস্ট্রিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, যেটাকে রেসপিরেটরি এপিথেলিয়াম বলতেছি, এটা নেজাল ক্যাভিটির লাইনিং এপিথেলিয়ামের মতো। এবং আমরা বলছি যে যেহেতু সাইনাসের সাথে নোসের ক্লোজ কানেকশন থাকে, এই জন্য রাইনোসাইনোসাইটিস আমরা বলি। এয়ারের নোজের ইনফেকশন সাইনাসে যায়, সাইনাসের থেকে নোজে আসতে পারে। এবং সাইনাসের কাজ কি, এটা খুব ইম্পর্টেন্ট। প্রপার এয়ার কন্ডিশনিং বা ভয়েসের রেজোনেন্স ক্রিয়েট করা, এটাতে এদের ইম্পর্টেন্ট রোল আছে। এবং স্কাল বোনগুলোকে লাইটেনিং করতে হেল্প করে, লাইটেনিং অফ স্কাল বোনস। তারপরে কুশনিং একটা ইফেক্ট আছে, অর্থাৎ এরা স্কাল বোনকে প্রোটেক্ট করে রাখতে হেল্প করে। তাহলে স্কাল বোনগুলোকে হালকা হালকা ফিল করাইতে, দেখো বোনসগুলো তো একটু ভারী, বাট এটাকে হালকা যে হয়, এই হালকা রাখতে কিন্তু এই সাইনাসের রোল আছে। তারপরে রেজোনেন্স অফ ভয়েস, এয়ার কন্ডিশনিং, এই ফাংশনগুলো মনে রাখতেই হবে, মানে মাস্ট, বলা যাবে না। সো এয়ার কন্ডিশনিং, রেজোনেন্স টু ভয়েস, লাইটেনিং অফ স্কাল বোন, এবং কুশনিং এফেক্ট, যেটা স্কাল বোনগুলোকে প্রোটেক্ট করে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে একটু বলি, সেটা হচ্ছে যে এই যে সাইনাসগুলা, এখানে ভেন্টিলেশন হয় কখন, এখানে এয়ারগুলা ভেন্টিলেশন হয় বা এয়ারগুলা যায় কখন, মানে নেজাল ক্যাভিটি থেকে ধরো এয়ারটা সাইনাসে যাচ্ছে, কখন যাচ্ছে? আনসার হচ্ছে এক্সপিরেশনের টাইম, বা যখন এক্সহ্যালেশন করতেছি, আমি বাতাস বাহিরে বের করতেছি, তখন দেখা যায় এই জায়গায় এয়ার যায়, ঠিক আছে?
অর্থাৎ সাইনাসগুলো তখনই কিন্তু ভেন্টিলেট হয় বাতাস দ্বারা পূর্ণ হয়। সো এই কথাটা জাস্ট এখানে একটু মনে রাখো, কারণ এখানে একটা পজিটিভ প্রেশার ক্রিয়েট হয়, এখানে রিভার্স কারেন্ট বা এডি কারেন্ট নামে একটা টার্ম আছে। কারণ এখানে হচ্ছে আমরা বলি যে এই কয়েকটা টার্ম মনে রাখো, পজিটিভ প্রেশার ক্রিয়েট হয়, রিভার্স কারেন্ট হয় বা যেটাকে এডি কারেন্ট বলে, এবং ভেন্টিলেশন সাইনাস অর্থাৎ এক্সপিরেশনের টাইম। এখান থেকে তোমার জাস্ট টেক হোম মেসেজ হচ্ছে যে এখানে এক্সপিরেশনের টাইমে মেইনলি আমার সাইনাসগুলো ভেন্টিলেট হয়। আচ্ছা, ম্যাক্সিলারি সাইনাসটা এখন একটু কথা বলি। অ্যাকচুয়ালি ম্যাক্সিলারি সাইনাসকে আমরা অ্যান্ট্রাম অফ হাইমোরও বলে থাকি বা ম্যাক্সিলারি অ্যান্ট্রাম নামে আমরা চিনে থাকি, এবং এটা সব থেকে বড় প্যারানাজাল সাইনাস যতগুলো সাইনাস আছে তার মধ্যে, এবং এটা বার্থের টাইমেও কিন্তু প্রেজেন্ট থাকে, অ্যাট বার্থ তো প্রেজেন্ট থাকে, অতটা ডেভেলপ থাকে না। একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবা যে অ্যাকচুয়ালি দেখা যায় যে মোটামুটিভাবে অনেকের ক্ষেত্রে সাইনাস ডেভেলপ করতে 20 বলি আমরা যে 20 ইয়ার্স লেগে যেতে পারে সব সাইনাসগুলো মোটামুটি ডেভেলপড হইতে, হ্যাঁ। বাট অ্যাট বার্থে কিন্তু এটা থাকতে পারে, বাট অতটা ডেভেলপড না। আচ্ছা, এখন আসো যে আমরা যদি ম্যাক্সিলারি সাইনাসের কথা বলি, দেখো এই যে ম্যাক্সিলারি সাইনাসটা কই, এই যে এখানে হচ্ছে এই যে এই স্পেসটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। তবে এই ম্যাক্সিলারি সাইনাস থেকে এই যে এই জায়গাটা দিয়ে হচ্ছে মিডল মিয়াটাস, এই যে স্পেসটা দেখতেছো, এই যে স্পেসটা, এটা হচ্ছে মিডল মিয়াটাস, হ্যাঁ এই স্পেসটা, ঠিক আছে, এই স্পেসটা হচ্ছে মিডল মিয়াটাস। ওকে, এখন জিনিসটা এখানে লক্ষ্য করবা, দেখো আমরা যদি ম্যাক্সিলারি সাইনাসের রুফ দেখি, মানে রুফ মানে তো উপরে ছাদ, তো এটা হচ্ছে অরবিটের যে ফ্লোর, এই ফ্লোরটা কিন্তু ম্যাক্সিলারি সাইনাসের রুফ ফরমেশন করতেছে, অর্থাৎ অরবিটের ফ্লোর। তার মানে একটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য করো যে অরবিটের সাথে ম্যাক্সিলারি যে সাইনাস, এটাতে একটা থিন প্লেট অফ বোন থাকে, মানে ম্যাক্সিলারি সাইনাস আর অরবিটের মাঝে একটা থিন প্লেট অফ বোন থাকে, বেশি তেমন একটা মানে মানে তেমন একটা ডিফারেন্স বা তেমন একটা বেরিয়ার থাকে না, যেটাকে আমরা বলি ল্যামিনা প্যাপিরিসিয়া, ল্যামিনা প্যাপাইরেসিয়া। সো ল্যামিনা প্যাপাইরেসিয়া দ্বারা এটা ডিফারেন্সিয়েট করা থাকে ম্যাক্সিলারি সাইনাস আর হচ্ছে আমার অরবিট, হ্যাঁ। তো এই কারণে কিন্তু দেখা যায় যে যাদের ম্যাক্সিলারি সাইনোসাইটিস থাকে তাদের কিন্তু অরবিটে বিভিন্ন এফেক্ট পড়তে পারে, অরবিটে ইভেন ব্লাইন্ডনেস পর্যন্ত হইতে পারে, ব্লাইন্ডনেস পর্যন্ত হওয়া পসিবল, অপটিক নার্ভ এইগুলো এফেক্ট হয়ে। হাউএভার এই টার্মটা একটু মনে রাখো। আর এই সাইড দিয়ে মানে অ্যাপেক্সে, একেবারে অ্যাপেক্স, এই যে রিজনটা, এই জায়গায় জাইগোমেটিক বোন আছে, এখানে তো অরবিটার ফ্লোর, আর মানে রুফে বা উপরে ম্যাক্সিলারি সাইনাসের যে নিচের জায়গাটা বা ফ্লোর, এই ফ্লোর বরাবর এই যে দাঁত থাকে, স্পেশালি আমরা বলি যে সেকেন্ড প্রিমোলার বা ফার্স্ট মোলার বা সেকেন্ড মোলার, এই টিথগুলো থাকে, এবং এজন্য অরো এন্ট্রাল ফিস্টুলা, এগুলা কিন্তু এই দাঁতগুলো উঠানো হইলে এবং তারপরে অরো এন্ট্রাল ফিস্টুলা হচ্ছে, এবং ওই যে একটা মহিলার কথা বললাম যে সে মুখের মধ্যে অনেক গন্ধ হচ্ছে এবং সে খাবার খাইতে পারতেছে না এই কারণে, এবং তার হিস্ট্রি নিয়ে দেখা গেল তার এইভাবে দাঁত তোলার একটা হিস্ট্রি আছে, তো এটাকে আমরা অরো এন্ট্রাল ফিস্টুলা বলি। এই কেসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং এটা ম্যাক্সিলারি সাইনোসাইটিস ও করতে পারে। এবং ম্যাক্সিলারি সাইনাসটা একটা পিরামিডিয়াল শেপ সাইনাস, পিরামিড, রাইট, পিরামিড টাইপের একটা সাইনাস। ওকে, এখন আমরা মোটামুটি বাউন্ডারিটা দেখলাম, এবং মিডল মিয়াটাসে এরা ওপেন করতেছে, দেখো এখান থেকে যত ফ্লুইড আছে সেগুলো ওপেন করবে মিডল মিয়াটাস, এবং এটা অ্যান্টি গ্র্যাভিটি, নিচ থেকে উপরের দিকে করতেছে। তো এই টার্মটা আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এবং যেহেতু অ্যান্টি গ্র্যাভিটি, রিস্ক অফ স্ট্যাসিস বা ফ্লুইড এখানে জমে থাকার চান্স বেশি, ফলে ম্যাক্সিলারি সাইনোসাইটিসও মোস্ট কমনলি অ্যাডাল্টদের হয়। এবং এখানে ক্লিনিক্যাল ফিচার্স কি, যে এখানে মেনলি পেইন হইতে পারে, এবং এই রিজন দিয়ে, এই চিকের এই রিজন দিয়ে, এবং স্পেশালি পেইনটা আপার জ, যেহেতু এখান থেকে আপার জ আছে বা আমাদের আপার জতে কিন্তু এটা রেফার হইতে পারে, এবং পাশাপাশি মুভমেন্ট অফ জতেও কিন্তু এই পেইনটা হইতে পারে, এবং চিকের ওই জায়গা দিয়ে পেইনগুলা পাওয়া যাইতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো, এবং এরা মিডল মিয়াটাসে ইনফান্ডিবুলামের থ্রুতে এরা হচ্ছে ড্রেইন করে। আচ্ছা, এখানে একটা টার্ম আমরা পাবো, সেটাকে আমরা বলি OMC, অস্টিওমিয়াটাল কমপ্লেক্স। অস্টিওমিয়াটাল কমপ্লেক্স, হোয়াট ডু ইউ মিন বাই অস্টিওমিয়াটাল কমপ্লেক্স? অ্যাকচুয়ালি এই যে আমাদের ম্যাক্সিলারি সাইনাস, তারপরে আমরা দেখবো যে ইথময়েডাল সাইনাস, ফ্রন্টাল সাইনাস, ইথময়েডাল সাইনাস, তারপর হচ্ছে স্ফেনয়েড সাইনাস, তো এই সবগুলা ধরো এই যে ড্রেন করে, স্পেশালি স্ফেনয়েড সাইনাসের কথা বাদ, মানে ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস আর অ্যান্টিরিয়র ইথময়েডাল সাইনাস, এই তিনটা যেগুলো মিডল মিয়াটাসে ড্রেন করে। এই মিডল মিয়াটাসে ড্রেন করার জন্য এটা তো মিডল মিয়াটাসের এই বরাবর এসে একটা কমন মানে পাথওয়ে ক্রিয়েট করে, বা আমরা বলি এরা যখন মিলিত হয় সব জিনিসগুলো, তখন এই জায়গায় কিছু অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের কথা আমরা বলি, সেগুলোকে কম্বাইনলি আমরা একটা কমপ্লেক্স বলি, অস্টিওমিয়াটাল কমপ্লেক্স। এগুলোর মধ্যে যে ইনফান্ডিবুলাম আছে, সো মিডল মিয়াটাসের এই রিজনটাতে আরও বেশ কিছু জিনিস আছে, আমরা বলি হায়াটাস সেমিনুলারিস, তারপর হচ্ছে গিয়ে এখানে বেশ কয়েকটা টার্ম আছে, এগুলো নিয়ে আমরা কিন্তু কথা বলবো, ঠিক আছে। হাউএভার, এখন আসো যে আমরা যদি অ্যান্ডোস্কোপিতে দেখি তাহলে আমরা এখানে এরকম ভাবে কিন্তু দেখতে পারবো, এই যে হায়াটাস সেমিলুনারিস,
যেটাকে আমরা বলি ইনফান্ডিবুলামের যে ওপেনিং সেটাকে হায়াটাস সেমি লুনারিস বলা হয়, এবং তারপরে আনসিনেট প্রসেস, বুলাইট মডালিস, এই সবগুলো কিন্তু অস্টিওমিয়াটাল কমপ্লেক্সের স্ট্রাকচার, এবং এগুলো মিডল মিয়াটাসের ওই রিজনটা দিয়ে কিন্তু কি হয়, মিডল মিয়াটাসের ওই রিজনটাতে যখন আসলে সবগুলো এই যে অ্যান্টিরিয়র যে সাইনাসগুলো সেগুলো যে এসে যখন ড্রেইন করবে ওই টাইমটাতে এই রিজনটা একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার হয় মিডল মিয়াটাসের ওই জায়গা দিয়ে, অ্যানাটমিক্যাল কিছু রিজন। দেখো এটা হচ্ছে হায়াটাস সেমিলুনারিস, এন্ডোস্কোপিক্যালি ভিউ যদি আমরা দেখি, এটা হচ্ছে আনসিনেট প্রসেস, এই যে এই রিজনটা আনসিনেট প্রসেস। এরপরে এই যে জায়গাটি এটাকে আমরা বলতেছি বুলা ইথময়ডালিস, যেটা ইথময়ডাল অনেকগুলা সেল থাকে, রাইট? ইথময়ডাল সাইনাসের বেশ কিছু ইথময়ডাল সেল থাকে, তো ইথময়ডাল অ্যান্টিরিয়র যে ইথময়ডাল সেল, তো ওই জায়গায় সব থেকে লার্জেস্ট সেলটাকে আমরা বুলা ইথময়ডালিস বলি। এটা আমরা গত ভিডিওতে যখন রাইনাইটিস নিয়ে আলোচনা করছি আমরা বলে আসছি এই কথাটা, হাওয়েভার বাট এটাও কিন্তু আমাদের অস্টিওমিয়াটাল কমপ্লেক্সের একটা পার্ট। ওকে, এরপর আসো যে আমরা হচ্ছে, এবং এই যে হচ্ছে এখানে মিডল মিয়াটাস দেখানো হয়েছে, এবং এই যে স্পেসটা, এই স্পেসটা হচ্ছে আমরা বলি, এই স্পেসটাকে আমরা বলতেছি যে হচ্ছে মিয়াটাস। সো এভাবে বিভিন্ন ভিউতে এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এরপরে এই যে অরবিট, দেখো এই যে একটা সিটি স্ক্যান ভিউ, এবং সিটি স্ক্যানে এই যে এটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, রাইট? এই যে ম্যাক্সিলারি সাইনাস, এবং এইগুলোর মধ্যে যদি ইয়ার থাকে তো এটাকে ব্ল্যাকিশ আকারে তুমি দেখতেছো, ব্ল্যাকিশ, রাইট? আচ্ছা, ম্যাক্সিলারি সাইনাস আমরা দেখলাম। এরপরে আসো, এবং এরা ড্রেন করবে আমাদের কোথায়, এরা ড্রেন করবে হচ্ছে আমাদের মিডল মিয়াটাসে। হাউএভার এখন ইথময়ডাল সাইনাস নিয়ে একটু কথা বলি, ম্যাক্সিলারি সাইনাস নিয়ে টুকটাক কথা আলোচনা হয়েছে। দেখো ইথময়ডাল সাইনাস যেটা, এটা বার্থে প্রেজেন্ট থাকে, এবং এরা যেহেতু বার্থে প্রেজেন্ট থাকে এজন্য আমরা বলি বাচ্চাদের সব থেকে ইথময়ডাল সাইনোসাইটিস সব থেকে বেশি হয়, এবং স্পেশালি 3 বছরের আগে বা 3 বছর এর আগে ধরো একটা বাচ্চা বা 3 বছরের একটা বাচ্চা, সো আমি কিন্তু অবশ্যই আমার ইথময়ডাল সাইনোসাইটিস আর হইতে পারে, এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। এবং ইথময়ডাল সাইনোসাইটিস এমন একটা কন্ডিশন যেটা কিন্তু আমরা বলি যেটা অরবিটাল কমপ্লিকেশন হিসেবে অরবিটাল সেলুলাইটিস, একটা পেশেন্ট অরবিটাল সেলুলাইটিসটা কিন্তু আমরা বলি একটা অপথ্যালমোলজিতে একটা ইমার্জেন্সি কন্ডিশন টাইপের, এবং অরবিটাল সেলুলাইটিস মেইনলি ইউনিল্যাটারাল হয়, একটা চোখকে বা একটা চোখের ওই জায়গাকে এফেক্ট করে, এবং অরবিটাল সেলুলাইটিস অনেক প্রবলেম হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব যখন আমরা আই নিয়ে পড়বো, আই বা অপথ্যালমোলজি পড়বো। বাট স্টিল আমরা জানলাম যে ইথময়ডাল সাইনোসাইটিস কেন ডেঞ্জারাস, কারণ এটার কমপ্লিকেশন একটা হইতে পারে বাচ্চাদের ক্ষেত্রে অরবিটাল সেলুলাইটিস, এবং সেক্ষেত্রে অবশ্যই ইমিডিয়েট ইন্টারভেনশন করা দরকার। আচ্ছা, এরপরে আসা যাক যে এবং যেহেতু বার্থের পর থেকে দেখা যায় এটা ম্যাক্সিমালি নিউমেটাইজড হয়ে থাকে, বেশি বেশি ইয়ার এটার মধ্যে থাকে, এবং এই জন্য দেখা যায় ইনফেকশনের চান্সও বেশি। আচ্ছা, ওকে, এখন আসো, দেখো এই যে ল্যামিনা প্যাপ্রেসিয়া দেখানো হয়েছে, এই যে অরবিটের সাথে এরা থাকে সেপারেট হয়ে, এবং এই আসলে ইথময়ডাল সাইনাসের ক্ষেত্রেও সেম, মানে ইথময়ডাল সাইনাসটা এই যে ল্যামিনা প্যাপ্রেসিয়া ম্যাক্সিলারি ইথময়ডাল সাইনাস অরবিটের সাথে এভাবে একটা থিন প্লেট অফ বোন, যেটাকে আমরা ল্যামিনা প্যাপিরিসিয়া বা ল্যাটারাল ওয়ালে হচ্ছে এভাবে থাকে, এবং এজন্যই কিন্তু ইনফেকশন হওয়ার চান্স বেশি। এই জন্য অরবিটের সাথে এটা ক্লোজলি রিলেটেড থাকে, এবং এটাই অ্যাপ্লাইড এসপেক্ট যে এরা হচ্ছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা যে ইথময়ডাল সাইনোসাইটিসের পেইন, এটা আমরা ব্রিজ অফ দ্য নোজ এই জায়গা দিয়ে, তো ব্রিজ অফ দ্য নোজ দিয়ে আমরা পাবো, তা বাদে আমরা কিন্তু মিডিয়াল ক্যান্থাস দিয়ে পাবো, মিডিয়াল ক্যান্থাস যেটা থাকবে, সো এই জায়গা দিয়ে পাবো আমি। এবং যখন আয়ের মুভমেন্ট হবে সেই মুভমেন্টের সাথে সাথে দেখা যাবে পেইন হচ্ছে, সো এটা কিন্তু ইথময়ডাল সাইনোসাইটিসের একটা ফিচার্স। আচ্ছা, এরপরে আসো যে ইথময়ডাল সাইনোসাইটিস তো হবে, বাট ইথময়ডাল সাইনাসকে আমরা দুইটা ভাগে ভাগ করি, অ্যান্টিরিয়র গ্রুপ আর পোস্টেরিয়র গ্রুপ। তো অ্যান্টেরিয়র গ্রুপের মধ্যে সব থেকে মানে অ্যান্টেরিয়র যে ইথময়ডাল এয়ার সেলস বলতে এই যে সাইনাস, যেটা ওই সাইনাসের পার্টগুলো এয়ার সেলসগুলো, তো এয়ার সেলসের মধ্যে, এবং এরা মিডল মিয়াটাইসে তো ওপেন করবে অ্যান্টেরিয়র গ্রুপটা। এটার মধ্যে বেশ কিছু নাম আছে এয়ার সেলগুলো, বা আমরা বলি যে সাইনাসের কিছু পার্ট আছে। ফার্স্ট হচ্ছে বুলা ইথময়ডালিস, এটা সব থেকে প্রমিনেন্ট সেল বা বিগেস্ট সেল, এটা আমরা দেখতে পারি বুলা ইথময়ডালিস, এই যে এটা ইথময়ডাল অ্যান্টেরিয়র ইথময়ডাল সেলস। এই ছবিটি একটু দেখো, অস্টিওমিয়াটাল কমপ্লেক্স দেখানো হয়েছে, এটা অর্থাৎ আনসিনের প্রসেস। তারপরে এই যে মানে এখানে দেখানো হয়েছে ইথময়ডাল বুলা বা বুলা ইথময়ডালিস। তারপরে এই যে এই জিনিসগুলো কিন্তু এখানে ফুটায় তোলা হয়েছে। আচ্ছা, অর্থাৎ সিটি স্ক্যান করা হয়েছে এরকম একটা ভিউ। আচ্ছা, আরেকটা আছে, একটা তো গেল বুলা ইথময়ডালিস, যেটা সব থেকে বিগেস্ট মানে অ্যান্টিরিয়র ইথময়ডাল সাইনাসের যে সেল। আর ইনফরবিটাল একটা সেল আছে যেটাকে আমরা হেলার সেল বলি বা হলার সেল। তো এটা হচ্ছে মনে রাখবা, এরা এই রিজনটাতে থাকে, দেখছো এই রিজনটাতে, অর্থাৎ অরবিটের নিচে। এবং এই যে অরবিটের নিচে থাকে এরা হচ্ছে এক্সটেন্সিভলি নিউমেটাইজড, এর মধ্যে অনেক ইয়ার থাকে। এবং আমরা একটা কথা বলি যে আসলে এরা
অরবিটের ফ্লোরের দিকে থাকে, আবার অথবা ম্যাক্সিলারি সাইনাসের রুফে থাকে, এটাও বলতে পারি, রাইট? কারণ এই যে ম্যাক্সিলারি সাইনাস, তো ম্যাক্সিলারি সাইনাসের দেখো রুফ দিয়ে থাকতেছে। সো ম্যাক্সিলারি সাইনাসের রুফ দিয়ে কি থাকতেছে? অ্যান্টিরিয়র ইথময়েডাল সেলের একটা পার্ট। তো এটা যদি বড় হয়, ধরো কোনো কারণে এটা বড় হয়ে গেছে, কোনো কারণে এই হেলার সেল যেটা ইনফারবিটালি আছে এটা বড় হয়ে গেছে, তাহলে এটা কিন্তু আমার, লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, যে এইটা যদি বড় হয়ে যায়, উফ আমি অন্য কালার দিয়ে দেখি, এটা যদি বড় হয়ে যায় তাহলে আমার ম্যাক্সিলারি সাইনাসের যে ড্রেনেজ করে যে ফ্লুইডগুলা এখানে নিবে বা আমার মিডল মিয়াটাস আমি নিব, সেটা তো আমি নিতে পারতেছি না, রাইট? সো যেহেতু নিতে পারতেছি না, কারণ এটা বড় হয়ে যাওয়ার কারণে এই পটটা নরু হয়ে গেছে, বা আমরা বলি ইনফ্যান্টিবুলাম আমার থ্রুতে ড্রেইন করবে ম্যাক্সিলারি সাইনাসের ফ্লুইডগুলা, তাহলে এই জায়গাটা ন্যারো করে ফেলবে, এটা বড় হয়ে, এইটা বড় হয়ে অ্যান্টিরিয়র এই যে হেলার সেল, ফলে এর ফলে যে ঘটনাটা ঘটবে আমার কিন্তু ক্রনিক ম্যাক্সিলারি সাইনাসাইটিস হওয়ার চান্স কিন্তু বেড়ে যায়। সো এই জন্য এটা এটা ক্লিনিক্যাল এসপেক্ট, ব্যাবলাইট এসপেক্ট আমরা বলি যে এই হেলার সেলটা যদি বড় হয়। আরেকটা দেখো সুপ্রা অরবিটাল একটা সেল থাকে, ইথময়েডাল সেল। সো এটা অরবিটের উপরের দিকে, তো এই টার্মটা ইম্পর্টেন্ট। এবং এই যে সুপ্রা অরবিটাল রিজন দিয়ে এগুলা থাকবে। এবং একটা বিষয় কি, যে এটা হচ্ছে, দেখো নিপেল সাইন নামে একটা সাইন আছে, দেখো নিপেল এরকম থাকে না, এরকম নিপেল একটু ব্রেস্ট, এবং এই যে ব্রেস্টের এই জায়গায় একটু ইলিভেটেড নিপেল, সো ওরকম একটা সাইন এখানে পাওয়া যায় সিটি স্ক্যান করলে। দেখো এই যে নিপেল সাইন আমরা বলতেছি, এবং এই সাইনটা পাওয়া যায় কারণ আমার সুপিরিয়র একটা ইথময়েডাল সেলের কারণে এরকম পাওয়া যায়। এবং এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই নিপেল সাইনটা বা এই রিজনটা দিয়ে, কেন এই নিপেল সাইনটা হয়, এই রিজনটা দিয়ে হচ্ছে অ্যান্টিরিয়র ইথময়েডাল যে আর্টারি, যেটা অপথ্যালমিক আর্টারি একটা ব্রাঞ্চ, এটা ল্যামিনা প্যাপ্রিসিয়াকে ক্রস করে এরা হচ্ছে আমাদের নেজাল ক্যাভিটির মধ্যে আসে। সো নেজাল ক্যাভিটির মধ্যে ল্যামিনা প্যাপ্রিসিয়াকে ক্রস করে এটা আসে, এবং এই যে একটা প্রমিনেন্স বা একটা মার্ক হয়, এই নিপেল সাইনটা হয় এইখান দিয়ে কিন্তু আসে আর্টারিটা। সো এটাকে আমি বলি অ্যান্টিরিয়র ইথময়েডাল আর্টারি, এই কথাটা একটু মাথায় রাখো। তো অ্যাপ্লাইড এসপেক্ট হচ্ছে যে ফেস সার্জারি যখন করা হয় তখন কিন্তু অ্যান্টিরিয়র ইথময়েডাল আর্টারি ইনজুরি হইতে পারে। সো অ্যান্টিরিয়র ইথময়েডাল আর্টারিটা ইনজুরি হইতে পারে, এটা একটু মাথায় রাখবা। এবং এটা অরবিটের উপরের দিকে, রাইট? সুপ্রা অরবিটাল যে সেল ওই রিজনের এই দিক দিয়ে। এবং এই অ্যান্টিরিয়র ইথময়েডাল আর্টারি এই কারণে জিজ্ঞেস করে, কারণ ফেস সার্জারিতে কোন আর্টারি সব থেকে বেশি ইনজুরি হয়, বা মনে রাখবা ফেস সার্জারি বা ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি যেটা আমরা বলি, তো এই ফেস সার্জারিটা আমরা ইএনটিতে আসলে এই নোসের কথা বলি, বা নোসের স্পেশালি এই রিজন দিয়ে বা সাইনাসের রিজন দিয়ে আমরা কিন্তু অনেক জায়গায় পাই। তো এই ফেস সার্জারির ক্ষেত্রে কিন্তু মেইন একটা প্রবলেম বা মোস্ট কমন প্রবলেম যেটা, সেটা হেমোরেজ কমপ্লিকেশন, হেমোরেজ। এবং এই হেমোরেজটা ইন্টারনাল ক্যারোটিড যে আর্টারি, এটা আমরা দেখবো যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা ফেস সার্জারিতে কাট পড়তে পারে, এবং এর ফলে প্রচুর ব্লিডিং হতে পারে। তা বাদে আরেকটা আর্টারিতে কাট পড়তে পারে, সেটা আমরা বলি অ্যান্টেরিয়র ইথময়েডাল আর্টারি। সো অ্যান্টেরিয়র ইথময়েডাল আর্টারিটাও কিন্তু ফেস সার্জারিতে কাট পড়তে পারে, এবং এর ফলে অরবিটাল হেমাটোমা হইতে পারে, এবং এটা খুবই মানে কমপ্লিকেটেড একটা বিষয়, এবং এটা হইতে দেওয়া যাবে না আসলে। সো দেখো আমরা কিন্তু ক্লিনিক্যাল বিষয়গুলো পড়ে যাচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু এখনো সাইনোসাইটিসের আসল আলোচনা শুরু করিনি, বা সাইনোসাইটিসে কি হবে না হবে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করিনি, কারণ আমাদের একটু অ্যানাটমি জানা লাগবে, লেকচারটা একটু বড় হবে। হাউএভার তারপর আসলে অ্যাগান নেজাই মানে কি, এটাও একটা অ্যান্টিরিয়র ইথময়েডাল সেল, এবং এটা সব থেকে অ্যান্টিরিয়রলি থাকে, মানে সব থেকে বেশি অ্যান্টিরিয়রলি। ধরো এই রিজনটা দিয়ে, ধরো ফর এক্সাম্পল এই রিজনটা দিয়ে হচ্ছে অ্যাগান নেজাই আছে, মানে অনেক অ্যান্টিরিয়রলি অ্যাগান নেজাই পাওয়া যায়। হ্যাঁ, ওকে ফাইন, তাহলে অ্যাগান নেজাইটা এই যে এই রিজনটা দিয়ে ধরো অ্যাগান নেজাই আছে, অনেক অ্যান্টিরিয়রলি যে অ্যান্টিরিয়র ইথময়েডাল সেলটা পাওয়া যাবে। ওকে, তবে এখানে দেখো একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে যে অ্যাগার নেজাই যেটা, এই যে ধরো এটা হচ্ছে অ্যাগার নেজাই, এ দিয়ে দেখানো হয়েছে অ্যাগার নেজাই, রাইট? অ্যান্টিরিয়র ইথময়েডাল সেল আমরা বলতেছি, এবং ফ্রন্টাল সাইনাস এই যে উপরের দিকে। হাউএভার আর পোস্টেরিয়র ইথময়েডাল সেলগুলো আরো পেছনের দিকে থাকবে, দেখছি যে পোস্টেরিয়র ইথময়েডাল সেল। আর পোস্টেরিয়র ইথময়েডাল সেল, ইয়ার সেল যেগুলা, মানে এগুলা অ্যাকচুয়ালি সাইনাসেরই পার্ট। আর স্ফেনোইডাল যে সাইনাস, এগুলা অ্যাজ এ হোল আমরা বলতেছি এগুলো হচ্ছে পোস্টেরিয়র সাইনাস, পোস্টেরিয়র লোকেটেড সাইনাস, রাইট? সো এই টার্মটা একটু এখানে আমরা মাথায় রাখলাম। আর আচ্ছা, অ্যাগার নেজাই আর হচ্ছে বুলেট মডেলি, সেগুলোর মধ্যে কনফিউশন হইতে পারে। মনে রাখবা অ্যাগার নেজাই যেটা, এটা হচ্ছে আমরা যদি মানে করোনাল একটা সেকশন নেই এবং সেটা যদি একটু সামনের দিকে নেই, অ্যান্টিরিয়র কাট দিই, তাহলে আমি এটা পাইতে পারি, এবং সেক্ষেত্রে আমি ম্যাক্সিলারি সাইনাস পাবো। অ্যাগার নেজাই দেখলে ওইটাতে ওই কাট সেকশনে ম্যাক্সিলারি সাইনাস দেখা যাবে। বাট বুলেট মডেলিস যদি আমার দেখতে একটু পোস্টেরিয়রলি কাট দিতে হবে, এবং পাশাপাশি ম্যাক্সিলারি সাইনাস কিন্তু দেখা যাবে, সেটা লার্জ দেখা যাবে, আর এখানে হচ্ছে স্মল দেখা যাবে ম্যাক্সিলারি সাইনাসটা, হ্যাঁ, অ্যান্টিরিয়র কাট দিলে। সো এই কয়েকটা ডিফারেন্সের জায়গাটি একটু মনে রাখতে হবে, তাহলেই হচ্ছে। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা, যে এখান দিয়ে তো অ্যাগার নেজাই আছে, ধরো অ্যাগার নেজাই, তো অ্যাগার নেজাই বাদে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় দেখো, যে আমাদের ফ্রন্টাল সাইনাস আর মিডল মিয়াটাস,
ফ্রন্টাল সাইনাস আর মিডল মিয়াটাস এদের যে এই জায়গায় একটা মানে আমরা বলি যে ফ্রন্টাল রিসেস নামে একটা নাম এখানে আছে, যে ফ্রন্টাল সাইনাস আর মিডল মিয়াটাস এই জায়গায় একটা লাইনের মতো বা একটা রিসেসের মতো থাকে, একটা পথের মতো থাকে, এটাকে আমরা ফ্রন্টাল রিসেস বলি। তো এই ফ্রন্টাল রিসেসটা কিন্তু অ্যাগারনাজাইটা যদি এমন হয় যে বড় হয়ে গেছে, তাহলে কিন্তু ফ্রন্টাল রিসেসটা ডিপ্রেস হইতে পারে বা ওই জায়গায় চাপ লাগতে পারে এবং তখন রিকারেন্ট ফ্রন্টাল সাইনোসাইটিস হইতে পারে। সো এটা একটি ইম্পর্টেন্ট কথা, অ্যাগারনাজাইটা আমার ফ্রন্টাল সাইনাসকে এভাবে চাপ দিতে পারে। দেখো ফ্রন্টো ইথময়েডাল সেল নামে আরেকটা টার্ম আছে, এটা বলতে কি বুঝাইছে এখানে আমি একটু দেখাই, যে ফ্রন্টো ইথময়েডাল সেল এটা মানে কি? ফ্রন্টো ইথময়েডাল সেল মানে হচ্ছে যে এই যে ফ্রন্টো ইথময়েডাল সেল এগুলোও কিন্তু আমার অ্যান্টেরিথময়েডাল ইয়ার সেলস বা আমরা বলতে পারি অ্যান্টিথময়েডাল সাইনাসের পার্ট। সো অ্যাগারনাইজে একটা পার্ট যেটা এখান দিয়ে আছে, তারপরে ফ্রন্টো ইথময়েডাল সেলও থাকে, সো এগুলো আরেকটু উপরের দিকে থাকে। সো এগুলোও কিন্তু কি করতে পারে আমার ফ্রন্টাল রিসেসকে অর্থাৎ ফ্রন্টাল সাইনাসের সাথে এরা যে ড্রেন করে মিডল মিয়াটাসে, সো ওই জায়গায় কিন্তু একটা ওইখানে কি একটা কম্প্রেস করতে পারে এবং রিকারেন্ট ফ্রন্টাল সাইনোসাইটিস করতে পারে। সো ফ্রন্টোনেজাল ফ্রন্টিথময়েডাল সেলস বা অ্যাগারনাইজে এগুলো কিন্তু ফ্রন্টাল সাইনোসাইটিসে অ্যাসোসিয়েটেড থাকতে পারে এগুলার কারণে, এগুলো যদি বড় হয়ে যায় অনেক বেশি নিউমাটাইজড হয় বড় হয়। আচ্ছা, এখন আসলে আমরা পোস্টেরিয়র ইথময়েডাল সেলসে যাব এবং এরা সুপিরিয়র মিয়াটাসে হচ্ছে ড্রেন করবে। এবং দেখো একটা জিনিস লক্ষ্য করো, দেখছো সুপিরিয়র যে মিয়াটাস সেটা মানে এই জায়গাটা, সো এটা পেছন দিকে এমনিতেই থাকে, বাট মিডল মিয়াটাস বা ইনফেরিয়র মিয়াটাস এগুলো কিন্তু একটু সামনের দিকে থাকে। আচ্ছা, এটাকে আমরা সুপ্রা এগার বা সুপ্রা বুলা ফ্রন্টাল সেলসও বলি, যেটা ফ্রন্টো ইথময়েডাল সেল, এটা জানার দরকার নেই। আচ্ছা, পোস্টেরিয়র ইথময়েডাল সেল সেটাকে আমরা বলি যে অ্যান্টিরিয়র আর পোস্টেরিয়র ইথময়েডাল সেলকে সেপারেট করে রাখার জন্য একটা ল্যামেলা টাইপের থাকে, বেজাল ল্যামেলা আমরা বলি, এটা একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখতে পারো। আর এখানে অনোডি সেলস নামে একটা টার্ম আছে, এটা নিয়ে আমি একটু বলি এখানে। হ্যাঁ, হোয়াট ইজ অনোডি সেলস? অনোডি সেল মানে মনে রাখবা এটা হচ্ছে পোস্টেরিয়র যে ইথময়েডাল সেল এয়ার সেল, এটার সব থেকে পোস্টেরিয়রলি যে সেলটা থাকে, পোস্টেরিয়র ইথময়েডাল সেলের সব থেকে পোস্টেরিয়রলি যেটা হচ্ছে ইথময়েডাল সাইনাসের কাছাকাছি থাকে, ধরো ইথময়েডাল সাইনাসের কাছাকাছি থাকে, সো এগুলাকে কিন্তু আমরা বলি হচ্ছে অনোডি সেলস। অনোডি সেলস এবং অনোডি সেলসের ইম্পর্টেন্স আছে, এরা যদি অনেক বেশি ইয়ার ধরে এটার মধ্যে আসছে এবং তাহলে এরা স্ফেনয়েডাস সাইনাসের দিকে হচ্ছে গ্রো করতে থাকবে এবং এরা তখন যে কাজটা করতে পারে যেটা খুবই ইম্পর্টেন্ট, যে এইদিকে একটু লক্ষ্য করো, ধরো এটা স্ফেনয়েড সাইনাস এবং আমরা জানি স্ফেনয়েড সাইনাসের রিলেশনে এই সাইড দিয়ে হচ্ছে এখান দিয়ে হচ্ছে এখান দিয়ে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থাকে, এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তা বাদে এখানে কিন্তু অপটিক নার্ভও থাকে রিলেশনে, অপটিক নার্ভ। তাহলে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, অপটিক নার্ভ এগুলো কিন্তু ইনজুরি হওয়ার চান্স থাকে, যেহেতু স্ফেনয়েড সাইনাসের দিকে এরা গ্রো করার ট্রাই করে। এই অনোডি সেলস বা আমরা বলি পোস্টেরিয়র যে ইথময়েডাল সেলস এগুলা, দেখো এই যে হচ্ছে অনোডি সেলস, ঠিক আছে, অনোডি সেলস, এবং এরা কি করতেছে দেখো এই যে অনোডি সেলস, এবং এখান দিয়ে অপটিক নার্ভ আছে, আবার এখান দিয়ে হচ্ছে ধরো আমার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আছে। মানে ফেস সার্জারি টাইমে কি বললাম, ফেস সার্জারির টাইমে আমরা হচ্ছে ওই জায়গাটাতে যাইতে চাই, অনোডি সেলসের ওই জায়গাটাতে। সো অনোডি সেলসের ওই জায়গায় যখন আমি যাইতে চাই তখন দেখা যায় যে, কারণ আমার ফেস সার্জারিতে মেইন অবজেক্টিভ কি থাকে, যে আমার সাইনাসের মধ্যে যে ভেন্টিলেশন মানে ঠিকঠাক ইয়ার যাবে এবং ভেন্টিলেশন হবে এবং ড্রেনেজটাও মানে সাইনাস থেকে নেজাল ক্যাভিটিতে ঠিকঠাক হবে। সো এইগুলো আমি রিস্টোর করতে চাই, ভেন্টিলেশন অ্যান্ড ড্রেনেজ আমি রিস্টোর করবো, এটা মানে ফেস সার্জারি। সো এই জিনিসগুলো যখন আমি করতে যাব তখন ধরো আমার তো এই অনোডি সেলসেও যাওয়া লাগবে, তো সেই টাইমে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ইনজুরি হতে পারে, এটা মোস্ট সিভিয়ার কমপ্লিকেশন, এবং সাথে সাথে অপটিক নার্ভ ইনজুরি হতে পারে। সেটা কিন্তু ফেস সার্জারির মোস্ট কমন কমপ্লিকেশন এবং এর ফলে প্রচুর হেমোরেজ হবে। আচ্ছা, স্ফেনয়েড সাইনাস নিয়ে এখন একটু কথা বলি। এরাও বাড়তে প্রেজেন্ট থাকতে পারে এবং এরা সুপিরিয়র মিয়াটাসের ওই জায়গায় ওপেন করবে, মানে সুপিরিয়র মিয়াটাসে না, অ্যাকচুয়ালি সুপিরিয়র মিয়াটাসের উপরে স্ফেনো ইথময়েডাল রিসেস নামে একটা জায়গাতে। সো এই জিনিসটা আমি একটু জানলাম। সো এরা হচ্ছে সুপিরিয়র মিয়াটাসের উপরে স্ফেনো ইথময়েডাল রিসেসের ওই জায়গা দিয়ে ওপেন করে এবং আমরা বলি যে ল্যাটারালি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থাকে এদের। সো এদের ল্যাটারালি হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থাকবে এবং উপরের দিকে শিলা টার্সিকা আছে, আমরা জানি শিলা টার্সিকা, এবং ওই জায়গায় পিটুইটারি গ্ল্যান্ড বসবে, অপটিক নার্ভ সুপিরিয়রলি থাকে এবং ল্যাটারালি হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি রিলেশনে থাকে। আচ্ছা, এবং স্ফেনয়েড সাইনাসের দেখো আমরা কিন্তু বিভিন্ন টাইপের কথা বলি, মানে শিলা টার্সিকার সাথে স্ফেনয়েডাল সাইনাসের রিলেশন কেমন এর উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন টাইপে ভাগ করি। যেমন ধরো ফর এক্সাম্পল এই যে ধরো স্ফেনয়েডাল সাইনাস, এখন শিলা টার্সিকাটা এইভাবে আছে, এটাকে আমরা কঙ্কাল বলি। আর ধরো এই যে হচ্ছে আমাদের স্ফেনয়েড সাইনাস, হ্যাঁ, এই যে স্ফেনয়েডাল সাইনাস, আর এই যে হচ্ছে, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, হ্যাঁ একটু ভুল হয়েছে, মানে ছবিগুলো একটু ভুলভাবে আছে।
যে দেখো ফার্স্টে এটা হচ্ছে কঙ্কাল, এই যে যেটা এটা হচ্ছে কঙ্কাল, যে এটা অনেক দূরে আছে, আর এই যে হচ্ছে আমাদের স্ফেনয়েডাল সাইনাস, রাইট? সেটা হচ্ছে কঙ্কাল, আর অপর দিকে জাস্ট শিলাটার্সিকার একটু আগে, মানে একটু সামনে বা জাস্ট প্রি একটা জায়গাতে হচ্ছে আমাদের সাইনাসটা আছে, শিলাটার্সিকার একটু আগে। তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলি যে প্রি সেলার। সো এটা হচ্ছে প্রি সেলার। তা বাদে সেলার একটা আছে। সো সেলার কোনটা? দেখো সেলার মানে হচ্ছে এরকম, মানে একেবারে ছড়ানো ছিটানো, এবং এই যে হচ্ছে শিলাটার্সিকা, অর্থাৎ এখানে পিটুইটারি গ্ল্যান্ডটা বসবে। তার মানে এটা হচ্ছে বেস্ট। মানে আমার যদি কোনো কারণে ধরো পিটুইটারি টিউমার আমার অ্যাপ্রোচ করতে হয়, তাহলে আমার এই সাইনাসটা লাগবে। সো স্পেনার সাইনাসের থ্রুতে আমি পিটুইটারি টিউমার ওই জায়গায় যাবো। সো তখন এই শিলার টাইপটা বেস্ট, আইডিয়াল। তো শিলার টাইপই কমনলি আমরা চিন্তা করি যে স্পেনার সাইনাসটা নর্মালি আইডিয়ালি এমন হওয়া উচিত, বাট তা বাদে এরকম কঙ্কাল বা হচ্ছে প্রি সেলার, যেটা হচ্ছে প্রি সেলার এরকম হইতে পারে, রাইট? সো এই টার্মটা আমি একটু জানবো। এবং আমরা বলি যে স্পেনার সাইনাসে সাইনোসাইটিস খুবই কম হয়, এরা লিস্ট কমন। এবং এখানে যে ব্যথাটা হবে সেটা অক্সিপুট রিজনে, হেডেকটা হচ্ছে রেফার্ড হয়। সো এই কয়েকটা টার্ম আমি একটু মনে রাখবো। আর ফ্রন্টাল সাইনাসটা এটা প্রেজেন্ট, মানে বার্থের টাইমে প্রেজেন্ট কিন্তু থাকে না, এবং দেখা যায় যে ফ্রন্টাল সাইনোসাইটিসটা সব থেকে লাস্টে ডেভেলপ, মানে সাইনাসটা সব থেকে লাস্টে ডেভেলপ করে, এবং এটা আমরা এক্সরেতেও সব থেকে লাস্টে দেখতে পাই। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে দুই সাইডে ফ্রন্টাল যে সাইনাস থাকবে সেটা কিন্তু সেম সাইজের নাও হইতে পারে, সো অ্যাসিমেট্রিক্যাল থাকতে পারে, এটা একটা বিষয়। এবং এরা মিডল মিয়াটাসে ড্রেন করবে ফ্রন্টাল রিসেসের থ্রুতে, এবং এটা গ্রাভিটি এইডেড মানে কি, এটা যেহেতু উপর থেকে নিচে পড়ে, রাইট? কারণ ম্যাক্সিলারিতে কি হয়েছিল, নিচ থেকে উপরে যাইতে হয়েছিল মিডল মিয়াটাসে, বাট এটা উপর থেকে নিচে যাইতেছে। এবং আর্লি মর্নিং, ওই যেটা বললাম না যে আর্লি মর্নিং, মানে নর্মালি যেটা হয় যে ধরো এই যে হচ্ছে ফ্রন্টাল সাইনাস, এখন এখান থেকে ইনফিরিয়র মিয়াটাসের আসবে, ড্রেন করবে। তো একটা মানুষ যখন শুয়ে আছে, ঘুমাইছিল সারা রাত, এই ফ্রন্টাল সাইনাসে সিক্রেশনগুলো জমছে। তো পরবর্তীতে যখন সকালবেলা সে হাঁটলো, হাইটে অফিসে গেল, তো অফিসে যাওয়ার পরে তার ব্যথাটা কিন্তু আছে, কারণ যখন জমেছিল ব্যথাটা আছে। সো ওই জমা থাকা ব্যথাটা ওই জায়গায় ভারী ভারী লাগতেছে, ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, ফ্রন্টাল সাইনোসাইটিসের ব্যথা। কিন্তু আস্তে আস্তে সে যখন অফিসে গেল, অফিসে যাওয়ার পর আস্তে আস্তে ড্রেন করতেছিল মিডল মিয়াটাসে ড্রেন করতেছিল সিক্রেশনগুলো। এবং যখন সে দিন গেল, বেশি দিন গেল, আস্তে আস্তে দুপুর হইলো, বিকেল হইলো, তখন তার ব্যথা চলে গেছে, বাট তার সকালে কিন্তু ব্যথা ছিল আর্লি মর্নিংয়ে। এটাকে আমরা অফিস হেডেক বলি, হ্যাঁ, অফিস হেডেক। এবং এটা পিরিয়ডিক, তার মানে কি ফ্রন্টাল সাইনোসাইটিসের কিন্তু এই যে ব্যথাটা, এটা কিন্তু পিরিয়ডিক বা ম্যানিফেস্টেশনগুলো। এবং এটা মিডিয়াল ক্যান্থাসের উপরে, বা আমরা বলি যে নোসের যে ব্রিজ আছে, ব্রিজের উপর, না, ব্রিজ অফ দ্য নোস ইথময়েডাল, আর এরা হচ্ছে মেইনলি মিডিয়াল ক্যান্থাস অফ দ্য মিডিয়াল ক্যান্থাস বা ফ্রন্টাল রিজন, ওই রিজন দিয়ে পাওয়া যেতে পারে। এখন আসো আমরা মোটামুটি আলোচনা করে ফেলছি যে কি কি হইতে পারে না হইতে পারে। এখন আমরা একটু অ্যাকিউট সাইনোসাইটিস নিয়ে কথা বলি, এবং এরা ভাইরাল, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল হইতে পারে, এবং এখানে কি কি ঘটনা ঘটে সেগুলো একটু আমরা জানবো। তবে এখানে একটা কথা আমি একটু বলি, যে আমি যখন আলোচনা করতেছি, যে মনে রাখবা যে আমরা যখন সাইনোসাইটিসের কথা বলবো, এটার 5টা স্টেজ আছে। অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, যেটা আমরা কানে পড়ছি, ওইটার মধ্যে এটাতেও 5টা স্টেজ। একটা হচ্ছে ক্যাটারাল স্টেজ, তারপর হচ্ছে এক্সুডেটিভ, হ্যাঁ, তারপর হচ্ছে সাপুরেটিভ। তারপরে যে একটা স্টেজ, সেটাকে আমরা বলি স্টেজ অফ রেজুলিউশন, মানে সেরে গেছে ধরো, রেজুলেশন। সাপুরেশন মানে তো বুঝছো যে পাস টাস হইছে, আস্তে আস্তে, মানে ক্যাটারাল জাস্ট ফ্লুইড ছিল, তারপরে সেটা আস্তে আস্তে পাসের দিক হইলো, তারপরে সাইরে যেতে পারে, অথবা না সেরে গেলে স্টেজ অফ কমপ্লিকেশন হইতে পারে, স্টেজ অফ কমপ্লিকেশন। তো এরকম 5টা স্টেজ নিয়ে আমরা বলি, যে 5টা স্টেজ কিন্তু থাকতে পারে আমাদের কিসের ক্ষেত্রে, আমাদের সাইনোসাইটিসের ক্ষেত্রে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, যেখানে অ্যাকচুয়ালি কি হয়, এখানে কিন্তু ইনফ্লামেশন হবে, যেহেতু মানে ইনফ্লামেশন তো হবেই ফার্স্টে, এবং ইনফ্লামেশন যখন হবে, ইনফ্লামেশন হইতে পারে ইনফেকশন। তো ইনফ্লামেশন যখন হবে, এখানে হাইপারেমিয়া হয়, এবং এখানে দেখা যায় যে সোয়েলিং, তারপরে সোয়েলিং থাকবে, রেডনেস থাকবে, এই রিজনটাতে ইডিমা হবে। সো কারণ এখানে লিমফেটিক্স বা ভেনাস ওই জায়গায় অবস্ট্রাকশন হয়, এবং আলটিমেটলি ইডিমা হয়। এবং এটা যদি পারসিস্ট থাকে, তাহলে দেখা যাবে ইস্কেমিয়া, নেক্রোসিস, এই ফিচারগুলো থাকতে পারে। ঠিক আছে, এরকম কয়েকটা কথা জাস্ট এখানে একটু মনে রাখো। আচ্ছা, আমরা আরেকটু সুন্দর করে হয়তো বা পরে আমরা জানবো কিভাবে আসলে হয়। তবে এখানে ফিচার্স কি থাকে, নেজাল অবস্ট্রাকশন, নেজাল ডিসচার্জ। আর একটা ইম্পর্টেন্ট কথা, স্পেশালি কোনিক সাইনোসাইটিস একটা ফিচার, যেটাকে আমরা বলি পোস্ট নেজাল ড্রিপও কিন্তু থাকে, অর্থাৎ সিক্রেশনটা মানে নাক দিয়ে না বেরোয় পেছন দিকে চলে গেছে, ফ্যারিংসে চলে গেছে, ফলে নাক ফলে গলা এরকম, মানে খালি বারবার মানে কাফের মাধ্যমে ফাঁকা করার ট্রাই করা, মানে গলাটা মনে হচ্ছে গলার ভিতর দিকে যেন কি ঢুকতেছে, বা মানে ইরিটেশন হচ্ছে, জ্বালা পড়া হচ্ছে নাকের পেছন দিকের ওই রিজনটা দিয়ে। ঠিক আছে, এরকম হইতে পারে, পোস্ট নেজাল ড্রিপ আমরা বলি।
এবং তা বাদে ফেশিয়াল পেইন হতে পারে। এখন পেইনটা কোথায় হবে সেটা ডিপেন্ড করে কোন সাইনোসাইটিস। সিগময়েডাল হইলে আয়ের মুভমেন্টের সাথে পেইন, ম্যাক্সিলারি সাইনোসাইটিস হলে জয়ের মুভমেন্টের সাথে পেইন, ফ্রন্টাল হইলে মর্নিং এ পেইন, অক্সিপুটে পেইন, স্পাইনাল হইলে নাকের ঘ্রাণও কমে যেতে পারে, হাইপোসমিয়া হইতে পারে। আচ্ছা, এগুলো তো হচ্ছে লোকাল সিমটমস, বাট কিছু কিন্তু কনস্টিটিউশনাল বা আমরা বলি যে জেনারেলাইজ সিমটমস হইতে পারে, যেমন ম্যালেইস, হেডেক, তারপর হচ্ছে কি তোমার দুর্বল দুর্বল লাগা যেটা বললাম আর কি, এই জিনিসগুলো থাকতে পারে, ফিভার থাকতে পারে। আর পজিটিভ অর্গানিজম মেইনলি ব্যাকটেরিয়াল যদি হয় তাহলে স্ট্রেপ্টোককাস নিউমোনি, আর ভাইরাসের মধ্যে রাইনো ভাইরাস, তারপরে প্যারা ইনফ্লুয়েঞ্জা টাইপ 1 টাইপ বি, এই ভাইরাস, ঠিক আছে। তারপরে হচ্ছে রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এগুলো দ্বারা হইতে পারে নর্মালি যে ভাইরাসগুলো দ্বারা আসলে নাকে হয়। আচ্ছা, এবং কিভাবে বুঝবো যে অ্যাকচুয়ালি এরা মানে ব্যাকটেরিয়াল? কারণ আমরা অ্যান্টিবায়োটিক মনে রাখবা যে অ্যাকচুয়ালি সাইনোসাইটিসের মেজর ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক, যদি ব্যাকটেরিয়া দ্বারা হয় এবং দেখা যায় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় আসলে। এজন্য নেজাল ডিসচার্জের কালার যদি আমি দেখি যে এটা ডিসকালার্ড, ইয়েলোইশ ওরকম টাইপের মনে হচ্ছে, এবং ফেশিয়াল পেইন খুবই বেশি পেইন হচ্ছে, এবং হাই ফিভার, অনেক বেশি জ্বর, ডাবল সিকেনিং মানে হচ্ছে ফার্স্টে মনে হচ্ছিল সেরে যাবে, ফার্স্টে ভাইরাল হয়েছিল কিন্তু পরবর্তীতে আবার ব্যাকটেরিয়া দ্বারা সেটার উপর আবার ইনফেকশন হয়েছে, এবং এটাই হয় অনেক ক্ষেত্রে। সো ফার্স্টে ঠিকঠাক ছিল, মনে হচ্ছে কমে যাবে, বাট পরবর্তীতে আবার অবস্থা খারাপ হয়েছে। সো এটাকে আমরা বলি ডাবল সিকেনিং। আচ্ছা, সো আমরা অ্যান্টিরিয়র রাইনোস্কোপি করতে পারি, পোস্টেরিয়র রাইনোস্কোপি করতে পারি। অ্যান্টিরিয়র রাইনোস্কোপি করলে কনজেশন, ইডিমা, পাস এগুলো আমরা পাইতে পারি। ওই জায়গাটা কনজেশন হয়ে গেছে, ইডিমা হয়েছে, পাস হয়েছে, ঠিক আছে। বা আমরা বলি অ্যান্টিরিয়র রাইনোস্কোপিতে আমরা রেড, শাইনি, তারপর হচ্ছে সোলেন, মিউকাস মেমব্রেন নিয়ার দ্য অস্টিয়াম, যে জায়গাটাতে অ্যাকচুয়ালি ড্রেন করবে ওই রিজনটা, মানে ড্রেন করবে মিয়াটাস ওই রিজনটাতে, স্পেশালি অস্টিয়ামের রিজনটাতে, যেন ম্যাক্সিলারি অস্টিয়াম ওই রিজনটাতে আমরা এই জিনিসগুলো স্পেশালি দেখি, মিউকোজার ওই রিজনটাতে। আচ্ছা, যে পাস বেরোই আসতেছে এরকম আমরা দেখতে পারি যে মিয়াটাস দিয়ে। আর পোস্টেরিয়র রাইনোস্কোপিতে আমরা মেইনলি আমরা পোস্টেরিয়র রাইনোস্কোপি যদি করি তাহলে আমরা কি দেখতে পারি? পোস্ট নেজাল ড্রিপ যেটা, এটা দেখতে পারি। তারপরে আমরা পাসও দেখতে পারি। আর এন্ডোস্কোপি করলে আমরা ইডিমা এবং মিউকোপুরুলেন পাস দেখতে পারি মিডল মিয়াটাল এরিয়া দিয়ে। হাউএভার এখন আসলে ট্রিটমেন্ট আমরা মেইনলি অ্যান্টিবায়োটিক, ডিকনজেস্টেন্ট, এগুলা। অ্যান্টিবায়োটিক কি দিব? অ্যান্টিবায়োটিক হচ্ছে আমরা বলি যে সিপ্রোফ্লক্সাসিন দেওয়া যাইতে পারে, বা হচ্ছে গিয়ে ধরো সিপ্রোফ্লক্সাসিন, বা হচ্ছে আমরা বলি অ্যামক্সি ক্লাব, যেটা যে অ্যামক্সিসিলিন সাথে ক্লাবুলিনিক অ্যাসিড, এগুলা মিক্সচার, হ্যাঁ, এগুলো দেওয়া যেতে পারে। এবং অবশ্যই 10 দিন, আমি বলে আসলাম যে বেশি দিন ধরে অ্যান্টিবায়োটিক দিতে হবে, অথবা 14 দিন, অথবা ম্যাক্সিমাম 21 দিন পর্যন্ত কিন্তু দেওয়ার কথা আছে, কিন্তু হাউএভার 10 দিন, মিনিমাম 10 দিন, এটা একটু মাথায় রাখবেন। এবং আমরা তা বাদে যদি এমন হয় আমি 4-5 দিন দেখলাম যে কমতেছে না, এই অ্যান্টিবায়োটিক দেওয়ার পর, তাহলে আমি সাথে আরেকটা অ্যান্টিবায়োটিক অ্যাড করতে পারি। যেমন ধরো সিপ্রোফ্লক্সাসিনের সাথে আমি সেফিক্সিমের অ্যাড করলাম, অথবা আমি ইরাইথ্রোমাইসিন অ্যাড করলাম, বা ক্লাইট্রোমাইসিন অ্যাড করলাম। সেই জিনিসগুলো আমি অ্যাড করতে পারি সাথে, যদি হচ্ছে দেখি না কমতেছে। আচ্ছা, স্যালাইন নেজাল স্প্রে দেওয়া যেতে পারে মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্সটা ঠিক করতে। স্টেরয়েড নেজাল স্প্রে দেওয়া যেতে পারে যদি সিভিয়ার হয়, যে মিউকোসাল ইডিমা কমাইতে আমি এটা দিতে পারি। তারপরে এখানে বেশ কিছু পজিশনের কথা বলা হয়, যে আমরা ড্রপ যখন দিব তখন বেশ কিছু পজিশনে দেওয়া যেতে পারে। যে এরকম ধরো মাথাটা বেডের সাইড দিয়ে এভাবে নিচে নামাই দিচ্ছেন, নিচে নামাই দিয়ে আমি ড্রপটা দিচ্ছি, এটাকে আমরা বলি মাইগেন্ট পজিশন, যে লাইং ডাউন, হেড হ্যাঙ্গিং ওভার দ্য এজ অফ সারফেস। অথবা এভাবে ল্যাটারালি শুয়ে, মানে এক সাইডে শুয়ে মাথাটাকে একটু নিচা করে ডাউন অ্যান্ড ল্যাটারাল করে আমি হচ্ছে রেগান পজিশনে ড্রপ দিচ্ছি। অথবা আমি মিক্কা পজিশন, দেখো মাথাটা এভাবে নিচা করে নিলিং করে, মানে পা দিয়ে মানে আমাদের যে নি জয়েন্ট আছে ওইটার সাথে এভাবে দিয়ে মাথাটা নিচু করে আমি হচ্ছে মিক্কা পজিশনেও কিন্তু দিতে পারি। সেরকম বেশ কিছু পজিশনের কথা এখানে বলা হয়। আর ক্রনিক সাইনোসাইটিসে আমরা বলি যে এখানে মিক্সড ইনফেকশন হইতে পারে, যে স্টাফিলোকোকাস অরিয়াস বা অ্যানারোবিক কথা এখানে ইম্পর্টেন্ট, যে অ্যানারোবিক ইনফেকশন এখানে হইতে পারে। এবং রিস্ক ফ্যাক্টর আমরা বলি যারা ইমিউনো কম্প্রোমাইজ, যাদের অনেক বেশি মানে অর্গানিজমটা যেটা অ্যাটাক করছে সেটা খুব ভিরুলেন্ট একটা অর্গানিজম, এবং এটা দ্বারা হচ্ছে ইনফেকশন হয়েছে। এবং দেখা গেছে যে স্টাফাইলোকক্কাস যেটা মানে সুপার অ্যান্টিজেন প্রোডাকশন করতে পারে, এটা দ্বারা হয়েছে ইনফেকশন অনেক বেশি ভিরুলেন্ট অর্গানিজম দ্বারা হয়েছে। অথবা পলিউশন বা স্মোক, এগুলোর কোনিক এক্সপোজার বা মিউকোসেলের অ্যাকশন নোসের মধ্যে ঠিকঠাক নাই, ফলে পারসিস্টেন্ট মিউকোজাল ইডিমা এবং অস্টিওমেটাল কমপ্লেক্সটা ব্লক হয়ে থাকবে, ফলে ঠিকভাবে ড্রেনেজ হইতে পারতেছে না, এবং আলটিমেটলি ক্রনিক সাইনোসাইটিস হবে, এবং 12 সপ্তাহের বেশি সময় ধরে সিমটমস পারসিস্ট করবে। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা, ক্রনিক সাইনোসাইটিস কিন্তু মোটামুটি দেখা যায় অনেক টাইমই এটার সাথে পলিপ থাকে, নেজাল পলিপ হয়ে যায়। কারণ ক্রনিক সাইনোসাইটিস যেহেতু ক্রনিক একটা ইরিটেশন হচ্ছে নেজাল মিউকোজার ওই দিক দিয়ে, পলিপও হইতে পারে। এবং এটা আমরা বলি কেন পলিপ হয়, এখানে বার্নৌলিস ফেনোমেনা নামে একটা টার্ম আছে, বার্নৌলিস ফেনোমেনা, এটা বলা হয় যে এটা। আচ্ছা, আমরা ফার্স্টে মেডিকেল ম্যানেজমেন্ট ট্রাই করবো, অ্যান্টিবায়োটিক, তারপরে স্টেরয়েড নেজাল স্প্রে, এগুলো দিয়ে। তারপরে এগুলোতে কাজ না করলে 4 থেকে 8 উইক্সের মধ্যে কাজ না করলে আমরা ফেস সার্জারিটা করে ফেলবো, এবং ফেস সার্জারি করে আমরা হচ্ছে পরবর্তী যাবো। এখন দেখো বেশ কিছু কন্ডিশনে কিন্তু আমি ফেস সার্জারি করতে পারবো না, যদি এমন হয় ক্রিপিফর্ম প্লেটটা খুবই লো লাইন, অনেক নিচে নেমে গেছে,
তাহলে হবে না, কারণ তাহলে সিএসএফ লিকেজ হইতে পারে। যদি হচ্ছে ল্যামিনা প্যাপ্রিশিয়াটা দেখা গেছে ব্রিজ হয়ে গেছে, মানে কোনো ল্যামিনা প্যাপ্রিশিয়াটা ঠিক নাই একেবারে, ফলে দেখা গেছে যদি ল্যামিনা প্যাপ্রিশিয়া না থাকে তাইলেও কিন্তু অনেক ঝামেলা। সো এটা থাকলে অনোডিসেলসের ক্ষেত্রে কি হবে, বা ল্যাটারাল অফ স্টোনার সাইনাস, এগুলো যদি ডেহিসেন্স থাকে, ব্রেক হয়ে যায়, তাহলে অপটিক নার্ভ, ইন্টারনাল কারোটিড আর্টারি, এই সকল জায়গায় ইনজুরি থাকতে পারে। এবং এই সকল ক্ষেত্রে অ্যান্টোরিথময়েডাল আর্টারি ইনজুরি হওয়ার চান্স থাকে এবং অরবিটাল হেমাটোমা হতে পারে, ফলে হেমোরেজ হতে পারে। আলটিমেটলি ফেস সার্জারিতে সবথেকে কমন কমপ্লেইন হচ্ছে হেমোরেজ। আচ্ছা, আর পোস্ট অপারেটিভ, আচ্ছা এখানে একটি ইম্পর্টেন্ট কথা, যে ফেস সার্জারি কিভাবে করা হয়, আনসিনেক্টমি। মনে রাখবা এই একটা কথা, যে আনসিনেক্ট প্রসেস যেটা থাকে সেটা আমরা ফার্স্টে ওই জায়গা দিয়ে আমরা ঢুকি। হ্যাঁ, তো আমি একটু ফেস সার্জারিটা সংক্ষেপে আমি একটু বলার ট্রাই করবো। আমরা যদিও অপারেটিভ প্রসিজার যখন বলবো তখন আমি ফেস সার্জারি নিয়ে আলোচনা করবো, তবে এখানে আমি একটু ফেস সার্জারিটা বলে যেতে চাই যে অ্যাকচুয়ালি ফেস সার্জারিতে আমি করিটা কি, ঠিক আছে। তো তার আগে আমি একটু বলি যে অ্যাকচুয়ালি ফেস সার্জারিতে আমাদের অবজেক্টিভ কি। আমাদের অবজেক্টিভ হচ্ছে আমাদের যে ডিজিজ মিউকোসা, যেখানে ডিজিজ হয়েছে ওই জায়গাটাকে আমি সরাবো, ওটা সরাবো, এবং পাশাপাশি আমি ন্যাচারাল ড্রেনেজটা যাতে ঠিকঠাক হয়, অর্থাৎ এই যে যদি হয় সাইনাস হয়, তাহলে এখান থেকে যাতে ড্রেনেজটা নেজাল ক্যাভিটিতে যাইতে পারে ঠিকঠাক, এই জায়গায় ফ্লুইডটা যাইতে পারে, এবং এখানে ভেন্টিলেশন, এখানে যাতে এয়ারও ঠিকঠাক আসে, তো ভেন্টিলেশন ড্রেনেজটা রিস্টোর করা, উন্নতি করা। তো ফার্স্টে আমি কি করবো, এখানে আমি মিডল টার্মিনাল বা মিয়াটাস ওই জায়গায় আমি ফার্স্ট ডিকনজেস্টেন্ট স্প্রে করে নিব, তারপরে লোকাল ইনফিল্ট্রেশন বাই অ্যাড্রেনালিন করবো, ব্লিডিং যাতে কমে, এজন্য অর্থাৎ ভেসোকনস্ট্রিক্টর আমি ইউজ করতেছি। তারপর হচ্ছে আমি এখানে আনসিনেট প্রসেসের মাধ্যমে আনসিনেক্টমি করে আমি হচ্ছে ভিতরে ঢুকবো, এবং এটা আমরা বলি যে আনসিনেট প্রসেসকে আমরা মিডল মিয়াটাসের ডোর বলি। হ্যাঁ, তো ওইটা দিয়ে আমি একটা সিকেল নাইফ বলি, এটার সহযোগিতা আমি ঢুকবো, আনসিনেট প্রসেসকে রিমুভ করা হয়, এবং এর ফলে ইনফান্ডিবুলাম এবং ম্যাক্সিলারি অস্টিয়ামের পথ খুলে যাবে, এবং তারপরে ন্যাচারাল অস্টিয়াম খুঁজে বের করব। আমার কিন্তু ন্যাচারাল অস্টিয়ামটা খুঁজে বের করতে হবে। এরপরে অস্টিয়ামটাকে ছড়ানো হয় এবং অস্টিয়ামটাকে ইনলার্জ করা হবে বা ছড়ানো হবে, এবং এর ফলে ম্যাক্সিলারি সাইনাসের মধ্যে আমি ঢুকে সেখান থেকে ড্রেন করব, যেটা অথর ড্রেন অফ, মানে ওই জায়গায় বদ্ধ হয়েছিল সিকেশনটা, সেটাকে আমি ড্রেন করে বের করবো, এবং এখানে যাতে বাতাসও ঠিকঠাক যায়, ভেন্টিলেশন ঠিকঠাক হয়, এটা আমি মেক শিওর করবো। এরপর আমি ফ্রন্টাল যে রিসেস সেখানে ঢুকবো। সো ফ্রন্টাল রিসেসে অবস্ট্রাকশনটা সরাবো। যদি দেখো ধরো প্যান সাইনোসাইটিস আছে বা অনেকগুলো সাইনাসকে ইনভলভ করছে, তাহলে ফার্স্টে ম্যাক্সিলারিকে আমি ক্লিয়ার করলাম, এরপর আমি ফ্রন্টাল সাইনাসকে ড্রেনেজ করলাম, এরপর আমি অ্যান্টিওর ইথমোডাল সেলে আগে যাব, তারপরে পোস্টের ইথমোডাল সেলে যাব। অ্যান্টিওর ইথমোডাল আর্টারিটা কিন্তু এখানে থাকবে, সো অ্যান্টিওর ইথমোডাল আর্টারিতে যেন কোনো ইনজুরি না হয়, ইনজুরি হলে কিন্তু হেভি ব্লিডিং হবে, অরবিটাল কমপ্লিকেশন হতে পারে, অরবিটাল হেমাটোমা হতে পারে, এবং শেষে আমি স্ফেনার সাইনাসে খুলবো এবং সেখানে ড্রেনেজ ভেন্টিলেশন রিস্টোর করবো। এবং এখানে কিন্তু ফাংশনাল রিস্টোরেশন হয়, আননেসেসারি টিস্যু ড্যামেজ হয় না, এবং আমরা বলি যে অবশ্যই অ্যান্টিরিয়র থেকে তারপরে পোস্টেরিয়র দিকে যাইতে হবে, এবং এখানে মিউকোজাল প্রিজার্ভেশন মেনটেন করা হয়, এবং এই বিষয়গুলো আমরা একটু মাথায় কিন্তু রাখবো। আমি কি করলাম ফেস সার্জারিতে, ঠিক আছে। আর আমরা পোস্ট অপারেটিভ মেডিকেশন হিসেবে নেজাল প্যাকে মাইটোমাইসিন সি এটা দিয়ে দিতে পারি মিডল মিয়াটাল এরিয়াতে, যাতে সাইনেকি ফর্মেশন না হয়। এটা একটা বিষয়, যে প্যাক আমি দিয়ে দিচ্ছি এখানে নেজাল প্যাক। আচ্ছা, এখানে দেখো ড্রাফট প্রসিজার নামে একটা কথা আছে, যে ফেস সার্জারির একটা এক্সটেনশন আমরা এটাকে বলতে পারি, যে আমরা ফ্রন্টোইড মডেল সেল এটাকে হচ্ছে ওপেন করে মানে ফ্রন্টাল সাইনাস অস্টে পর্যন্ত ফ্রন্টোইড মডেল সেলটাকে ওপেন আপ করে দিয়ে আসি, এটাকে আমরা বলি ড্রাফট প্রসিজার। এটা ফেস সার্জারির একটা কন্টিনিউশন। আচ্ছা, এখানে বেশ কয়েকটা টার্ম একটু বলে যাই আর কি, যে নেজাল এন্ডোস্কোপি কোন কোন ক্ষেত্রে করা হয়। সেপ্টোপ্লাস্টি, যেমন নেজাল কিছু প্রসিজার নেজাল এন্ডোস্কোপি করা লাগতে পারে, সেপ্টোপ্লাস্টি, তারপরে টার্বিনোপ্লাস্টি, কোয়ানাল অ্যাট্রেশিয়া রিপেয়ার, তারপরে স্ফেনোপ্যালাটাইন ফোরামেন কে অ্যাপ্রোচ করতে গেলে, বা স্ফেনোপ্যালাটাইন আর্টারি লাইগেশন করতে গেলে, বা নোজ সাইনাসের টিউমার হয় সেক্ষেত্রে। আর তার বাদে এন্ডোস্কোপিক সিস্টো রাইনোস্টোমি বা অরবিটাল ডিকম্প্রেশন বা ক্রিবিফর্ম প্লেট রিপেয়ার বা পিটুইটারি টিউমার, এই সকল ক্ষেত্রেও নেজাল এন্ডোস্কোপি করা লাগতে পারে। বাট সেরেবেলামকে কিন্তু আমি নেজাল এন্ডোস্কোপির মাধ্যমে করতে পারবো না, এক্সেস করতে পারবো না। ক্যাডওয়েল লাক্স সার্জারি নামে একটা সার্জারি আছে, এটার মাধ্যমে আমরা কি করি, অ্যান্টিরিয়র ওয়াল অফ ম্যাক্সিলারি সাইনাস এই জায়গাতে আমরা একটা ওপেনিং করি। সো ওপেনিং করি, এবং ওপেনিং করে আমি কিন্তু হচ্ছে সাইনাসটাকে ক্লিয়ার করে, এবং আমরা একটা প্যাক দিয়ে আসি, ঠিক আছে, একটা প্যাক দিয়ে আসি, এবং এর ফলে আমরা কি বলি যে, এবং আমরা একটা নেজো অ্যান্ট্রাল উইন্ডো করতে পারি, এবং এটা হচ্ছে ইনফিরিয়র মিয়াটাসে করি, এবং এখানে পরবর্তীতে প্যাকটাকে রিমুভ করি, মানে প্যাকটাকে রিমুভ করার জন্য আমরা এরকম একটা নেজো অ্যান্ট্রাল উইন্ডো ক্রিয়েট করে দিয়ে আসি, সেটাকে আমি বলি কার্ডওয়েল ল্যাক সার্জারি। এটা মোটামুটি অবসোলেট, বা এটার থেকে কিন্তু এখন ফেস সার্জারিটা বেশি ইউজ করা হয়। এবং এটার একটি প্রবলেম হচ্ছে যে আমরা যেহেতু দেখো আমরা কি করতেছি, আমরা আপার লিপসের নিচ দিয়ে যাচ্ছি, রাইট, লিপসের নিচ ইনফ্রাল্যাবিয়াল। সো ইনফ্রাল্যাবিয়াল ওই জায়গায় কি থাকে, ইনফা অরবিটাল নার্ভ থাকতে পারে,
সাবলেভেল সাবলেভেল রিজন দিয়ে যেহেতু আমি ইনসিশন দিচ্ছি, এখানে ইনফা অরবিটাল যে নার্ভ সেটা হচ্ছে অ্যানেস্থেসিয়া হতে পারে, ওই জায়গায় আমার দেখা যাবে চিকের সেন্সেশন লস হয়ে গেছে, আমার চিকের যে রিজনটা ওই জায়গায় আমি সেন্সেশন পাচ্ছি না, অ্যানেস্থেসিয়া হয়ে গেছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে আমি বলি যে ধরো আমরা সাইনোসাইটিস হইলে এখানে নর্মালি আমরা কি করবো, সাইনাসের ওই জায়গায় যে ড্রেনেজটা করবো, অর্থাৎ ওই জায়গা থেকে যে সিক্রেশনগুলো জমা আছে ওইগুলোকে আমি বের করবো। তো ওই জন্য আমি লিচ উইচ অ্যান্ট্রাম ট্রোকার নামে একটা টার্ম আছে, এই ট্রোকারটা দিয়ে কিন্তু লিচ উইচ অ্যান্ট্রাম ট্রোকার, এটা কিন্তু আমরা ইনফিরিয়র মিয়েটাস দিয়ে ম্যাক্সিলারি সাইনাসের মধ্যে ঢুকাইতে পারি, এবং এটা কিন্তু সিক্রেশনটাকে ড্রেন করে আমি কালচারে, মানে সিক্রেশনটা ড্রেন করে আমি ওটাকে কালচারের জন্য পাঠালাম, এবং কারণ আমি অ্যান্টিবায়োটিক যখন সিলেক্ট করবো কালচার সেন্সিটিভিটি করে আমি অ্যান্টিবায়োটিকটা সিলেক্ট করবো, বাট অত টাইম তো থাকে না, এই জন্য আমরা ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক শুরু করে দিই, বাট কালচার সেন্সিটিভিটি করা বেস্ট। বাট এই প্রসিজার করতে গেলে অ্যান্ট্রাল পালচার করতে গেলে লিচ উইচ অ্যান্ট্রাম ট্রোকার দিয়ে করতে গেলে দেখা যায় ইয়ার অ্যাম্বুলিজম হতে পারে, ওখানে ভেসেলগুলার ইঞ্জুরির মাধ্যমে কিন্তু দেখা গেলে ইয়ার অ্যাম্বুলিজম হতে পারে, যেটা খুবই ফ্যাটাল একটা কন্ডিশন। আমরা কিছু এক্সরে একটু দেখি, দেখো আমরা এটাকে বলি ওয়াটার ভিউ বা ক্লোজ মাউথ অবস্থায় যখন করা হচ্ছে তখন ওয়াটার ভিউ বা অক্সিপিটোমেন্টাল ভিউ, এই অক্সিপিটোমেন্টাল ভিউ মুখটা ক্লোজ আছে এই অবস্থা আমরা দেখতেছি, এবং দেখো আমরা এই যে হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, এটাতে ম্যাক্সিলারি সাইনাস সব থেকে ভালো দেখা যায়, তারপরে এখানে অ্যান্টেরিথময়েডাল কিছুটা দেখা যাচ্ছে, ফ্রন্টাল সাইনাসটা কিছুটা দেখা যাচ্ছে, এই ফ্রন্টাল সাইনাসটা কিছুটা দেখা যাচ্ছে, এবং এখানে দেখো এখানে ঠিকঠাক আছে, বাট এই জায়গাতে দেখো যে এই যে এখানে পুরো হ্যাজি হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। তো সাদা সাদা হয়ে যাওয়া মানে ইনফেক্টেড, এই জায়গাতে সিক্রেশন জমে আছে, বাট এখানে সাদা সাদা কিন্তু জমে নেই। আচ্ছা একটা কথা আমি বলি, মনে রাখবা যে নর্মালি শুরুতে ইনভেস্টিগেশন আমরা এক্সরে করি, বাট বেস্ট ইনভেস্টিগেশন কি সিটি স্ক্যান, যে নোস অ্যান্ড প্যারানাসাল সাইনাস সিটি স্ক্যান, এটা হচ্ছে বেস্ট, বাট এক্সরেও করা যেতে পারে, এই যে ওয়াটার্স ভিউ বা অক্সিপিটোমেন্টাল ভিউ, বাট এটাকে নোস টু চিন ভিউ বলা হয়, নোস চিন ভিউ। আচ্ছা যাই হোক, এরপর আসো আরেকটা আছে ওপেন মাউথ, অর্থাৎ অক্সিপিটোমেন্টাল না, এটা ওয়াটার্স ভিউ অর্থাৎ নোস চিন ভিউ, বাট এখানে মাউথটা ওপেন আছে, দেখো মানুষটা মুখ খোলা রেখে এক্সরে করা হচ্ছে, তো এটাকে আমরা পিয়ারের ভিউ বলে থাকি। তো এই অবস্থায় আমরা এরকম করতে পারি, এবং সেক্ষেত্রে এখান দিয়ে ফ্রন্টাল সাইনাস, এখান দিয়ে হচ্ছে এই যে ম্যাক্সিলারি সাইনাস, তারপরে এখান দিয়ে হচ্ছে স্ফেনয়েড সাইনাস কিছুটা দেখা যেতে পারে, আর মাউথটা ওপেন আছে, যে ওপেন মাউথ বোঝা যাচ্ছে, রাইট? সো এটা একটা গেল। আর এরপর আসো যে আমরা ল্যাটারাল ভিউ করতে পারি, মনে রাখবা ল্যাটারাল ভিউ এমন একটা ভিউ যেখানে সবগুলো সাইনাস দেখা যায়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে অল সাইনাসেস আর ভিজিবল, এটাই একমাত্র ভিউ। সো এখানে আমি সবগুলো সাইনাস দেখতে পারবো, যেমন ধরো এটা স্ফেনয়েড সাইনাস, তারপরে এখানে অ্যান্টিরিয়র ইথময়েড, আচ্ছা এটা স্ফেনয়েড, তারপরে এখানে অ্যান্টিরিয়র ইথময়েড, এখানে ফ্রন্টাল সাইনাস দেখা যাবে, এখানে পোস্টেরিয়র ইথময়েডও দেখা যেতে পারে, এটা বিষয় গেল, ঠিক আছে। আর এখান দিয়ে ম্যাক্সিলারি সাইনাস তো আসেই, ওকে। আর এখান দিয়ে এই যে শিলাটার শিকা এখান দিয়ে থাকবে, যেখান দিয়ে পিটুইটারি গ্ল্যান্ড বসবে। আচ্ছা, আর তারপরে কার্ডওয়েল ভিউ আছে একটা, বা অক্সিপিটো ফ্রন্টাল ভিউ আমরা বলি, এটাতে বেস্ট ফ্রন্টাল সাইনাস দেখা যায়, তো ফ্রন্টাল সাইনাসগুলো আমরা এখানে বেস্ট দেখতে পারবো, কার্ডওয়েল ভিউ, ঠিক আছে। আচ্ছা এখন আসো যে ওয়াটার ভিউ আর কার্ডওয়েল ভিউর ডিফারেন্স কি। একটা ওয়াটার ভিউ ম্যান্ডিবলটা দেখো, ম্যান্ডিবলটা এখানে ইনভার্টেড ইউ শেপ, রাইট, এরকম ভাবে, বাট এখানে ম্যান্ডিবলটা কিন্তু স্ট্রেইট, কার্ডওয়েল ভিউতে ম্যান্ডিবলটা স্ট্রেইট, রাইট, এটা ডিফারেন্স, আর এখানে ইনভার্টেড ইউ শেপ থাকে। সো এখানে এইভাবে আমরা ডিফারেন্সিয়েট কিন্তু করতে পারি। হাউএভার আমরা মোটামুটি অনেক কিছু আলোচনা করে ফেলছি, এখন আমরা আবার সাইনোসাইটিস নিয়ে একটু রিভিউ করবো, আমরা বারবার পড়বো যাতে আমরা না ভুলি, রাইট। সো দেখো আমি খুব দ্রুত যাবো এখন, যে ইনফ্লামেশন অফ নোজ প্যারানাসাল সাইনাস, তো আমরা অ্যাকিউট সাবঅ্যাকিউট ক্রনিক রিকারেন্ট কখন বলতেছি, বারবার বলছি, ভাইরাস দ্বারা যদি হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু কাজ করবে না, এবং দেখা যায় ভাইরাস দ্বারা অনেক সময় হলো পরবর্তীতে আবার ব্যাকটেরিয়ালও হয়, এবং মোস্ট কমন ব্যাকটেরিয়া হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোককাস নিউমোনি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা আর স্ট্রেপ্টোককাস নিউমোনি, তারপরে মরক্সিলা ক্যাটারালিস, আরও বেশ কিছু অর্গানিজম থাকতে পারে। যদি হসপিটাল অ্যাকোয়ার্ড হয় সেটা হচ্ছে সিউডোমোনাস অ্যারুজিনোসা। হাই গ্রেড ফিভার, যদি অনেক বেশি পেইন হয়, ফেশিয়াল পেইন বা ইয়েলো গ্রিন ডিসচার্জ হয়, সিমটমস 7 থেকে 10 দিনের বেশি সময় ধরে পারসিস্ট করতেছে, তাহলে আমরা ব্যাকটেরিয়াল সাসপেক্ট করতে পারি, এবং অ্যান্টিবায়োটিক কিন্তু শুরু করে দিতে হবে এই সাইনগুলো পাইলে। এবং চিলড্রেনের সব থেকে কমনলি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা দ্বারা হয়, এবং সেক্ষেত্রে আমরা জানি যে কোন সাইনোসাইটিস বিষয়, ইথময়েডাল সাইনোসাইটিস। সিউডোস্টিফেক্ট সিলেটেড কলামনার তালা সাইনাসগুলো লাইন থাকে আমরা জানি। আচ্ছা ইটিওলজি কি, আচ্ছা এখানে ইটিওলজি কিন্তু আমি বলিনি, আমি বলছিলাম পরে বলবো। মনে রাখবা ইটিওলজিতে ভাইরাল ইনফেকশন একটা ইটিওলজি হইতে পারে, যে মোস্ট কমন ট্রিগার, এবং তা বাদে পরবর্তীতে সেটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল হইল। ডেন্টাল ইনফেকশন, অর্থাৎ দেখা গেল যে ওই দাঁতের ওই জায়গাতে পেরিঅ্যাপিক্যাল অ্যাবসেস বা ডেন্টাল প্রসিজার্স, ডেন্টাল ক্যারিস আছে, বা দাঁত ফেলানো হয়েছে, টুথ এক্সট্রাকশন করা হয়েছে, এই কারণে ইনফেকশনটা হয়েছে, এবং পরবর্তীতে সেটা ম্যাক্সিলারি সাইনাসে গেছে। ট্রমা হইলে সেটা হইতে পারে যে সাইনাস ওয়াল বা নেজাল মিউকোজাকে মানে ট্রমা হয়েছে ওই সকল জায়গায়। এবং ব্যারোটমা মানে অ্যারোসাইনোসাইটিস আমরা বলি এটাকে, অ্যারোসাইনোসাইটিস অর্থাৎ প্রেশার চেঞ্জের কারণে এটা হয়েছে। পাইলোরস, ডাইভার্স, এদের ক্ষেত্রে এটা হইতে পারে। সিলিয়ারি ডিসঅর্ডার, যাদের প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেসিয়া, কার্টিজানার সিনড্রোম এগুলো থাকে, এগুলো নিয়ে আমরা কথা বলছি অলরেডি, আমরা যখন আসলে গত লেকচারসগুলো অলরেডি দিছি, আমরা পলিপ পড়ছি, আমরা
বা আমরা রাইনাইটিস করছি ওই জায়গায় এগুলো নিয়ে আলোচনা করছি। ইমিউনো সাপ্রেসিশন যাদের থাকে, এইচআইভি, ডায়াবেটিস, কেমোথেরাপি, ম্যালনিউট্রিশন, এদের ক্ষেত্রে অটোইমিউন ডিজিজ বা অ্যানাটমিক্যাল অবস্ট্রাকশন, দেখো খুবই ইম্পর্টেন্ট, যাদের ডিএনএস আছে, রিবেটেড নেজাল সিস্টেম, বা যাদের ইনফিওর টার্মিনেট হাইপারট্রফি থাকে, কঙ্কা বুলোসা থাকে, নেজাল পলিপ থাকে, টিউমার বা ফরেন বডি ও কিন্তু এর কারণেও কিন্তু হইতে পারে সাইনোসাইটিস। অ্যালার্জি, ক্রনিক ইনফ্লামেশন এর কারণে মিউকোজাল ইডিমা হয় এবং অবস্ট্রাকশন এবং এক্সেসিভ মিউকাস প্রোডাকশন হতে পারে। সো অ্যালার্জিও একটা কারণ হইতে পারে। আর প্যাথোজেনেসিসে বলি আমরা যে ফার্স্টে ধরো ভাইরাল এন্ট্রি হইলো এবং সেটা প্যারানাজাল সাইনাসকে ইনভেট করলো এবং পরবর্তীতে ভাইরাল অ্যান্টিজেন ইমিউন অ্যাক্টিভেশনকে ট্রিগার করবে, ইনফ্লামেটরি সেল যেমন নিউট্রোফিল, সাইটোকাইন্স এগুলো রিলিজ হবে, এগুলো জায়গায় যাবে এবং ভেসোডাইলেটেশন হবে, ক্যাপিলারি লিকেজ হবে, অনেক বেশি ফ্লুইড বের হবে, এক্সুডেশন হবে এবং গবলেট সেলগুলো স্টিমুলেশন হয়ে সেখানে সিক্রেশন বাড়বে, ফলে মিউকাস, নিউট্রোফিল, এক্সুডেট সেখানে আসে এবং পরবর্তীতে ওখানে ইডিমা হবে, অবস্ট্রাকশন হবে, সো লিমফেটিক অবস্ট্রাকশন, ভেনাস অবস্ট্রাকশন, এগুলোর মাধ্যমে ড্রেনেজটা অবস্ট্রাকশন হবে। সো ইনফ্লাম মিউকাসের কারণে সাইনাস অস্টিয়াল ব্লকেজ হয়ে যাবে, ফলে সাইনাসগুলো কি করতে পারতেছে, এখানে অস্টিয়াম ব্লকেজ হয়ে গেছে, ড্রেন করতে পারতেছে না, ফলে ওখানে ফ্লুইড রিটেনশন হবে, কোনো এয়ার এক্সচেঞ্জ হবে না এবং ওখানে লোকাল হাইপোক্সিয়া হবে, পিএইচটা তখন অ্যাসিডিক থাকে, আর পিএইচ অ্যাসিডিক থাকলে যেটা হবে সিলিয়াও কাজ করতে পারবে না, এখানে সিলিয়া ছিল, এই সিলিয়াগুলো এটা ড্রেনেজে হেল্প করতো, তো সিলিয়াগুলো কাজ করতে পারবে না, ফলে আলটিমেটলি এখানে স্ট্যাগনেন্ট হয়ে থাকবে এই নিউট্রিয়েন্ট রিচ এই মিউকাসটা, বা এখানে এটা হচ্ছে এখানে স্ট্যাসিস হয়ে থাকবে আমরা বলি, এবং এখানে যে ফ্লুইডটা থাকে সেটা এক্সুডেটিভ ফ্লুইড আমরা বলি, ফ্লুইড আরেক ধরনের আছে ট্রানজুরেটিভ, হ্যাঁ, বাট এখানে এক্সুডেটিভ বা ইনফ্লামেটরি সাবস্টেন্স থাকে এখানে। আচ্ছা, যদি গুড ইমিউনিটি থাকে তাহলে ঠিক রেজুলেশন করে যাবে, বাট পোর ইমিউনিটি বা অ্যানাটমিক্যাল কোনো ডিফেক্ট আছে বা অ্যালার্জি আছে বা যে ইটিওলজিগুলো আমরা বলে আসলাম ওইগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে ভাইরাস দ্বারা ফার্স্টে ইনফেক্ট হলে পরবর্তীতে দেখা গেল আবার পরবর্তীতে ব্যাকটেরিয়াল সুপার ইনফেকশন হয়েছে। আচ্ছা, আর সিঙ্গেল সাইনাস ইনভলভ হয় মেইনলি অ্যাকুট ম্যাকুলারি সাইনোসাইটিস, যদি সব সাইনাসগুলো এফেক্টেড ক্যান সাইনোসাইটিস। কিছু জেনারেলাইজ সিমটম বা কনস্টিটিউশনাল সিমটমস থাকতে পারে, ফিভার, যদি ব্যাকটেরিয়াল হয় তাহলে হায়ার ফিভার থাকবে, ম্যালেজ, বডিতে ব্যথা, লেথার্জি। আচ্ছা, শুরুতে ইমপ্রুভ করবে ভাব, তারপর আবার খারাপ হয়ে গেছে, তো এটাকে আমরা ডাবল সিগনিং বলছিলাম। এটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনকে সাজেস্ট করে, যে ফার্স্টে ভাইরাল হয়েছে পরবর্তীতে আবার ব্যাকটেরিয়াল হয়েছে, এটাকে সাজেস্ট করে আর কি। তো এখানে কি সিমটমস থাকতে পারে, স্নিজিংও কিন্তু থাকতে পারে, হাইপোসমি হতে পারে। আরেকটা কথা এখানে বলি, হ্যালিটোসিস হতে পারে। হ্যালিটোসিস মানে কি, ফাউল ব্রেথ, মানে খুবই দুর্গন্ধযুক্ত ব্রেথ হচ্ছে, শ্বাস প্রশ্বাসের সাথে দুর্গন্ধ মনে হচ্ছে, হ্যাঁ। আর কোথায় দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কথা যে সাইনাস, এখানে ফ্রন্টাল সাইনোসাইটিস হইলে পেইনটা আইব্রু, তারপরে বেন্ডিং বা নিচের দিকে বেন্ড করলে সেখানে ব্যথাটা বের হয়, অফিস হেডেক ফ্রন্টাল সাইনোসাইটিসে থাকবে। ইটমার্ট কি, আইস, বিটুইন আইস, দুই আইসের মাঝখান দিয়ে, নেজাল ব্রিজের ওই জায়গায় দিয়ে এবং মিডিয়াল ক্যান্সাসের ওই রিজন দিয়ে, এবং চিক পেইন হবে ম্যাক্সিলারিতে, আর রেট্রোঅরবিটাল পেইন বা আমরা বলি অক্সিপিটাল হেডেক, স্পেনয়েডে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার হচ্ছে সাইনাসের উপরে পেইন থাকবে, নেজাল ডিসচার্জ, পোস্ট নেজাল ড্রিপ কিন্তু থাকতে পারে। সো পালপেশন করে আমরা পেইনগুলো দেখতে পারি, অ্যান্টিরিয়র রাইনোস্কোপি করলে ডিসচার্জ, কনজেশন, পলিপ পাবো, পোস্টেরিয়র রাইনোস্কোপি করে আমি পোস্ট নেজাল ড্রিপটা দেখতে পারবো। এবং ডায়াগনোসিস আমি কিভাবে করব, মানে ডায়াগনস্টিক নেজাল অ্যান্ডোস্কোপি বা ডিএনই করতে পারি আমি, সেক্ষেত্রে আমি নেজাল অ্যান্ডোস্কোপি করতে পারি। আর এক্সরে করতে পারি, ওয়াটার্স ভিউ বা অক্সিপিটোমেন্টাল ভিউ, সেক্ষেত্রে আমি কিন্তু ম্যাক্সিলারি ফ্রন্টাল স্পেনয়েড দেখতে পারি, এবং এয়ার ফ্লুইড লেভেল যদি থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাকুট সাইনোসাইটিস। এবং আমরা অবশ্যই কি করি, 45 ডিগ্রি টিল্ট করে মাউথ ওপেন করে নিতে পারি। সো মাউথ ওপেন আছে, এই অবস্থায় 45 ডিগ্রি টিল্ট করে, অর্থাৎ হেডটা দেখো 45 ডিগ্রি টিল্ট আছে, রাইট, এরকম 45 ডিগ্রি একটা টিল্ট এখানে ক্রিয়েট করা হয়েছে, এরকম একটা অ্যাঙ্গেল। সো এরকম একটা টিল্ট করে তারপর আমি নিচ্ছি ওপেন মাউথে। আচ্ছা, কি কি অ্যানাটমি দেখা যায় ওয়াটার্স ভিউতে, একটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস দেখা যায় ইদার সাইড অফ নেজাল ক্যাভিটিতে, নেজাল ক্যাভিটির দুই সাইড দিয়ে, সো ম্যাক্সিলারি সাইনাস এখান দিয়ে দেখা যাবে। তারপর হচ্ছে গিয়ে ফ্রন্টাল সাইনাস দেখা যায় অরবিটের উপরে, স্পেনার সাইনাসও দেখা যায় ওপেন মাউথ করলে স্পেনার সাইনাসটা দেখা যায়, তারপরে অরবিট দেখা যায় এবং নেজাল সেপ্টাম দেখা যায়, যে মিড লাইন স্ট্রাকচার এবং এয়ার ফ্লুইড লেভেল, এরা কিন্তু অ্যাকুট সাইনোসাইটিস থাকবে। সো এয়ার ফ্লুইড লেভেল ক্লাসিক্যাল ফিচার আমরা বলি। অ্যান্টিবায়োটিক আমরা দিব অ্যামোক্সিসিলিন, অ্যামোক্সিসিলিন, ক্লাবুলিনিক অ্যাসিড সাথে দিতে পারি, সেফালোস্পোরিনের মধ্যে সেফিক্সিন দিতে পারি। আর ডিউরেশন হচ্ছে 5 থেকে 7 দিন বলা হয়েছে, বাট আমরা বলি আমরা 10 দিন, মিনিমাম 10 দিন আমরা ট্রাই করবো। নেজাল ডিকনজেস্টেন্ট দিতে পারি, জাইলোমেটাজোলিন, অক্সিমেটাজোলিন, বাট অবশ্যই 7 দিনের বেশি দিন দিব না, তাহলে রাইনাইটিস মেডিকোমেন্টাস হতে পারে। স্টেম ইনহেলেশন অর্থাৎ গরম পানির ভাপ নেওয়া যেতে পারে, তবে অবশ্যই এখানে অনেকে যে কাজটা করে মেনথল নাই সাথে, মেনথল, বাট কোনো ড্রাগস না, শুধুমাত্র গরম পানির ভাপটা নিতে হবে, এটা বেস্ট, ঠিক আছে, কারণ এত কিছু নেওয়ার দরকার নেই সাথে। অ্যানালজেসিক্সের মধ্যে এনএসআইড দেওয়া যেতে পারে, ন্যাপ্রোক্সেন, ঠিক আছে, সাথে একটা অ্যান্টিহিস্টামিনও দেওয়া যেতে পারে কারো ক্ষেত্রে যদি অ্যালার্জিক জিনিস সাসপেক্ট করা হয়। আচ্ছা, সো নেজাল ডিকনজেস্টেন্ট, ন্যাপ্রোক্সেন বা পেইন কিলার দিলাম, আর সাথে অ্যান্টিহিস্টামিন দিলাম, আর অ্যান্টিবায়োটিক দিলাম, তাহলেই শেষ। আচ্ছা, তারপরে সার্জারি করা যেতে পারে যদি অ্যান্টিবায়োটিক না মানে ইমপ্রুভ করে, রিকারেন্ট হয় বা ক্রনিক সাইনোসাইটিস, সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল অপশনে যাব। আমরা
বলি যে ফ্রন্টাল সাইনাসের ক্ষেত্রে এরকম ফ্রন্টাল সাইনাস ট্রেফিনেশন নামে একটা টার্ম আছে। এটা 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 করা যেতে পারে যে এখানে আমরা একটা ইনসিশন দিই মিডিয়াল ইন্ড অফ আইব্রো, এই জায়গাতে সুপেরিয়র মিডিয়ালি আমরা একটা ইনসিশন দিই এবং সেটার মাধ্যমে একটা বার হোল করে আমরা এই কাজটা করতে পারি। হ্যাঁ, আমরা নর্মাল স্যালাইন দিয়ে ফ্লাশ করে আমরা ডিসচার্জ এবং ওইগুলোকে রিমুভ করে ওখানে সুচার করে দিই। এভাবে হচ্ছে যখন ডিসচার্জ আসা বের করবে তখন আমরা টিউবটা রিমুভ করব এবং এই স্কিনটা সুচার ব্যাক করে দিব। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, সেভাবে আসলে করা যেতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে লিচুইস অ্যান্ট্রাল ট্রকার, এটা দিয়ে আমরা ম্যাক্সিলারি সাইনাসের ক্ষেত্রে করতে পারি, ম্যাক্সিলারি সাইনাস ইনভলভমেন্টের ক্ষেত্রে। এটা নিয়ে আমরা কথা বলছি। এবার আমরা হচ্ছে আমাদের আরেকটা স্লাইডে যাব। সো আমরা বারবার আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা হয়নি যে অ্যাকচুয়ালি সাইনোসাইটিস কাদেরই হইতে পারে, যারা ময়লা পানিতে সুইম করে বা যারা সুইমিং করে, ময়লা পানিতে গোসল করে, এরকম ক্ষেত্রে হইতে পারে, ট্রমাতে হইতে পারে, প্যারোটমাতে হইতে পারে। আচ্ছা, সো এই কথাগুলো আমার বলা হয়েছে, অ্যালার্জির কারণে হইতে পারে। ওকে, এখন মাইনর কিছু সিমটম যেমন হেডেক, কাফ, হেলিটোসিস। হেলিটোসিস মানে কি? ব্যাড স্মেলের ব্যাড ব্রেথ আমরা বলি। ইয়ার পেনও হইতে পারে এবং ইভেন অটাইটিস মিডিয়াও হইতে পারে সাইনোসাইটিসের মানে কমপ্লিকেশন হিসেবে, বা কমপ্লিকেশন আমার সাইনোসাইটিস যাদের আছে তাদের অটাইটিস মিডিয়াও পর্যন্ত হইতে পারে, কারণ ইউস্টেশন টিউব ডিসফাংশন থাকতে পারে বা ইউস্টেশন টিউবকে এফেক্ট করতে পারে, ডেন্টাল পেইন হইতে পারে। আচ্ছা, এবং আমরা বলি এই যে মেজরের মধ্যে কি কি আছে? নেজাল অবস্ট্রাকশন, নেজাল ডিসচার্জ, ফিভার, নেজাল ব্লকেড, হাইপোসমিয়া, ফেশিয়াল হেভিনেস বা ফুলনেস বা ফেশিয়াল ওই জায়গায় পেইন হবে। সো এইগুলা মেজর, এগুলার যদি দুইটা থাকে অথবা মেজর একটা আছে বাট মাইনর দুইটা আছে, তাহলেও আমি সাইনোসাইটিস বলবো। আচ্ছা, ম্যাক্সিলারির ক্ষেত্রে আমরা চিক, ফোরহেড এই সকল জায়গায় দেখি এবং চিকে স্পেশালি ক্যানাইন ফোসার ওই জায়গায় যদি আমি প্রেশার দিই তাহলে টেন্ডারনেস পাবো, এবং দেখা যায় যে চিক, লোয়ার আইলিড এই সকল জায়গায় পেইন থাকে এবং মিডল মিয়াটাসে নেজাল ডিসচার্জটা দেখা যায় যে মানে নেজাল ডিসচার্জটা আমি পাবো যদি এক্সামিনেশন করি। আর ফ্রন্টালে ফোরহেডের উপর পেইন থাকবে, পিরিয়ডিসিটি থাকে অফিস, এটাকে আমরা বলি, এবং আমরা ফ্রন্টাল সাইনাসের উপরে যদি দিই তাহলে এটা পাবো আইলেট সুইলিং থাকতে পারে, আপার আইলেট সুইলিং, এবং মিডল মিয়াটাসে অ্যাকচুয়ালি এখানে পাস পাওয়া যেতে পারে। ইথময়েডালের ক্ষেত্রে ব্রিজ অফ দ্য নোজ এ পাইতে পারি, মিডিয়াল এবং ডিপ টু দাই, এবং ব্রিজ অফ দ্য নোসে পাইতে পারি আইলিড, দুই আইলিড সুইলিং থাকতে পারে। এবং আমরা বলি যে সুপিরিয়র এবং মিডল মিয়াটাস এই সকল জায়গায় অ্যান্টিরিয়র না পোস্টেরিয়র ইনভলভ হয়েছে, এর উপর ডিপেন্ড করে কিন্তু পাস পাইতে পারি আমরা। আর অক্সিপুট ভার্টেক্স এই সকল রিজনে স্পেনার সাইনোসাইটিসের ক্ষেত্রে ব্যথা কিন্তু পাইতে পারি, এবং স্পেনো ইথময়েডাল যে রিসেস ওই জায়গায় আমরা পাস পাইতে পারি, এবং সেটা থেকে পোস্টার ওয়াল অফ ফেরিংস ওই জায়গাও পাইতে পারি। ম্যাক্সিলারি সাইনোসাইটিস সেটা সব থেকে কমন আমরা বলি। আচ্ছা, এরপর আসো যে এখন একটা ইম্পর্টেন্ট কথা, ধরো পাস আমি মিডল মিয়াটাসে পাইলাম, এখন মিডল মিয়াটাসে পাস নাকি হচ্ছে কি বলে মানে পাস কি মিডল মিয়াটাসে তো পাস পাইছি, এখন এটা কোন সাইনোসাইটিসের কারণে মিডল মিয়াটাসে পাস পাইছি? কারণ আমরা কি বলছি যে মিডল মিয়াটাসে পাস আমরা ম্যাক্সিলারি সাইনোসাইটিসে পাবো, ফ্রন্টাল সাইনোসাইটিসে পাবো। সেই জন্য আমরা যে কাজটা করি, আমরা বলি যে যদি পেশেন্টকে আমরা আপডেট পজিশনে রাখবো ফার্স্টে, এরপরে মিডল মিয়াটাস আমি পাস পাইছি, তখন আমি কি করবো? ওই পাসটা মুছে দিব। পাসটা মুছে দিয়ে আমি পেশেন্টকে বলবো আপনার হচ্ছে হেডটা অপোজিট সাইডে সরান, মানে আপনার মাথাটা অন্যদিকে টিল্ট করেন, ঠিক আছে? তো তখন মানে অপর দিকে টিল্ট করেন বলতে অপর দিক সাইডে সরান, মাথা ঘুরান। তো তখন যদি পাসটা রিঅ্যাপিয়ারেন্স করে, কারণ রিঅ্যাপিয়ারেন্স কেন করবে? কারণ দেখো, আমি যখন মাথাটা অন্যদিকে ঘুরাইতে মানে অন্যদিকে নিতে বলবো, হেডটা যখন অপোজিট সাইডে টার্ন করবে, তখন যেটা হবে ম্যাক্সিলারি সাইনাসটা যেহেতু অ্যান্টি গ্র্যাভিটি, সো ওই পাসটা কি হবে? তখন পাসটা কিন্তু আবার ব্যাক করতে পারে, রিপেয়ার করে। যদি রিপেয়ার করে তাহলে মানে ম্যাক্সিলারি সাইনোসাইটিস, আর যদি রিপেয়ার না করে তাহলে ফ্রন্টাল ইথময়েডাল এগুলো হতে পারে। সেটাকে আমরা বলি যে এরকম একটা টেস্ট কিন্তু আমরা করতে পারি, যেটাকে আমরা বলি হচ্ছে পোস্টারাল টেস্ট। সো পোস্টারাল টেস্ট নামে একটা টেস্ট আছে, এই কথা একটু জেনে রাখো। হাউএভার এখন আসলে আমরা ফার্স্ট ইনভেস্টিগেশন হচ্ছে এক্সরে প্যারানাজাল সাইনাস করতে পারি, এক্সরে পিএনএস। সিটি অনলি তখন করা হয় মেইনলি অ্যাকুট সাইনোসাইটিসের ক্ষেত্রে, সিটি স্ক্যান তেমন একটা করা হয় না, বাট ক্রনিকের ক্ষেত্রে মাস্ট সিটি স্ক্যান আমরা লাগে আর কি, দেখা যায় ক্রনিকের ক্ষেত্রে। হাউএভার আচ্ছা, তো আমাদের সাইনোস্কোপি বা আমরা বলি সাইনোস্কোপি মানে সাইনাসের এন্ডোস্কোপি আর কি, এটা করা যেতে পারে। সো আমরা ট্রিটমেন্ট কিভাবে দিব এই কথাগুলো বলছি, এবং এই যে একটা সার্জারি আছে, আর এই সার্জারিটা মনে রাখবা হোয়ার্থ ইনসিশন, কি বললাম? লিঞ্চ হোয়ার্থ ইনসিশন। এখানে এই যে এই ইনসিশন ফ্রন্টাল সাইনোসাইটিসের ক্ষেত্রে লিঞ্চ হোয়ার্থ ইনসিশন, এই কথাটি একটু মনে রাখতে পারো। ওকে, কার্ডওয়েল ল্যাক অপারেশন এটা করা যেতে পারে ম্যাক্সিলারি সাইনাসের ক্ষেত্রে, বাট এটা একটা অপশন হইতে পারে আর কি। এক্সটার্নাল ফন্টো ইথময়েডেক্টমি করা যেতে পারে। আচ্ছা, কোনিক সাইনোসাইটিস যখন 12 উইক্সের বেশি হয় এবং অ্যাকুট সাইনোসাইটিসের মতো শুধুমাত্র ফিভারটা থাকবে না, আর পুরুলেন্ট নেজাল ডিসচার্জ থাকবে। এটা কেন হবে? ওই যে অ্যাকুটের কমপ্লিকেশন হিসেবে এটা হইতে পারে, বা সিলিয়ারি মোটিলিটি ডিসঅর্ডার যদি থাকে। ম্যাক্সিলারি সাইনাসে কোনিকে সব থেকে মানে ইনফেক্টেড হয়, এবং তা বাদে
পলিপ কিন্তু সাথে থাকতে পারে। যদি পলিপ থাকে তাহলে মেইনলি ইনফেকশন বা অ্যালার্জি বা সিলিয়ারি মোটিলিটি ডিসঅর্ডার বা চার্গেস্টার সিনড্রোম বা স্যাম্পটার এগুলোর কারণে হতে পারে। আর পলিপ যদি ছাড়া থাকে তাহলে ব্যাকটেরিয়াল ইন অরিজিন এবং পলিমাইক্রোবিয়াল ইন নেচার এই সকল কারণ এবং অ্যাকুট রাইনোসাইনোসাইটিস থেকে প্রোগ্রেস করছে এটা হইতে পারে এবং এই সকল কারণে হইতে পারে। আর এখন দেখো তাদের আসলে কোনিক হইতে পারে পেশেন্ট ফ্যাক্টরের মধ্যে, যেমন স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি বা সিলিয়ারি ডিসঅর্ডার, এই জিনিসগুলো আমি বলে আসছি, এবং এনভায়রনমেন্টাল কিছু ট্রিগার, অ্যালার্জেন, পলিউটেন্টস এগুলো থাকতে পারে। সো মেইনলি যেটা হয় যে অনেক বেশি ভিরুলেন্ট অর্গানিজম অ্যাটাক করছে বা হোস্ট ইমিউনিটি কম বা অ্যানাটমিক্যাল কোনো অ্যাবনর্মালিটি আছে, ডিএনএস আছে, এই সকল কন্ডিশনে হইতে পারে কোনিক। ওই সিমিলার সিমটমসগুলো হবে। আচ্ছা, এখানে পোস্ট নেজাল ডিসচার্জ, আমরা বলি পোস্ট নেজাল ডিসচার্জ বা আমরা বলি পোস্ট নেজাল ড্রিপ, এখানে কিন্তু কোনিকের ক্ষেত্রে থাকে, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার। আমরা নন কন্টাক্ট সিটি স্ক্যান অফ নোজ অ্যান্ড প্যারানাজাল সায়েন্স করলে এটা বেস্ট হয়, ঠিক আছে, এটা বেস্ট ভাবে আসলে বোঝা যায়। ওকে ফাইন, ফেস সার্জারি কিভাবে করা হবে এখানে এই কথাটা লেখা আছে, সুন্দর স্টেপ ওয়াইজ ভাবে লেখা আছে। দেখো ফার্স্টে আমি এই কথাগুলো আমি বলে আসছি, ওই কথাগুলো এখানে লেখা আছে যে ফার্স্টে আমি ডিজিজ মিউকোজা শুধু রিমুভ করতেছি, আমি অস্টিয়ামটা ওয়াইড ওপেন করা হয়, মিডল মিয়াটাসটা ডিকনজেস্টেড করা হয় এবং আমি অ্যাড্রেনালিন দিতে পারি যাতে ব্লিডিং কম হয়, আনসিনেক্টমি করব, মিডল মিয়াটাসটা ওপেন করে আমি সেখানে অস্টিয়ামটাকে ছড়াই দিব এবং পরবর্তীতে আমি আস্তে আস্তে সব কিছু রিমুভ করবো, সিকোয়েন্সিয়ালি যাব এবং আলটিমেটলি হচ্ছে ক্লোজ করে প্যাকিং করে দিয়ে আসবো। আচ্ছা, ফাঙ্গাল সাইনোসাইটিস নিয়ে কিছু কথা বলতে চাই। তবে ফাঙ্গাল সাইনোসাইটিস থাকলে তাদের কিন্তু পলিপোর সাথে অ্যাসোসিয়েটেড থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তো ফাঙ্গাল সাইনোসাইটিসের ক্ষেত্রে হইতে পারে নন ইনভেসিভ, হইতে পারে ইনভেসিভ। তো নন ইনভেসিভ মানে হচ্ছে গিয়ে এরা একেবারে ইরোশন করে দিছে, মানে মিউকোজা, বোনস এগুলো ইরোশন করে ফেলছে। তো মেইনলি এটার মধ্যে ফাঙ্গাল বল একটা হইতে পারে অথবা অ্যালার্জিক ফাঙ্গাল রাইনোসাইনোসাইটিস হইতে পারে, এটা নন ইনভেসিভ। আর ইনভেসিভ হচ্ছে মিউকর দ্বারা বা মিউকর মাইকোসিস, এটা দ্বারা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ইনভেসিভ হইতে পারে, অথবা অ্যাসপারজিলাস দ্বারা যদি হয়, অ্যাসপারজিলাস ফাঙ্গাস দ্বারা, তাহলে অ্যাসপারজিলোসিস যেটা ওইটার কারণে কিন্তু ইনভেসিভ হইতে পারে। সো অ্যালার্জিক ফাঙ্গাল রাইনোসাইনোসাইটিস যেটা, এটাতে ফাঙ্গাস অবশ্যই একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে এবং এরা যখন বডিতে ঢুকলো এবং দেখা যায় যে নাকের ওই জায়গাতে এরা টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন করে, এরা ইনফ্লামেটরি বিভিন্ন মিডিয়েটরস ক্রিয়েট করে, ওখানে ইনফ্লামেশন করে সাইনোসাইটিস করতে পারে। এবং ফাঙ্গাসের বিরুদ্ধে অ্যালার্জিক যে রিয়াকশন হচ্ছে সেটা কিন্তু আমরা বলি যে এই পার্সনগুলোর ক্ষেত্রে পলিপো থাকতে পারে, এটা বলে আসছি অলরেডি। এবং এটা নন ইনভেসিভ যেহেতু, এবং এক্ষেত্রেও যদিও এটা নন ইনভেসিভ, বাট অ্যাসপারজিলাসও কিন্তু অ্যাসপারজিলাস দ্বারা এটা হইতে পারে। অ্যাসপারজিলাস দ্বারা আমার ইনভেসিভ হইতে পারে, নন ইনভেসিভ হইতে পারে, যেটা অ্যালার্জি মানে অ্যাসপারজিলাসটা এখানে অ্যালার্জিক একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এবং এক্ষেত্রে আমরা কি পাবো, যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে আইজিএ লেভেল কিন্তু এলিভেটেড পাবো, কারণ যেহেতু অ্যালার্জিক ফাঙ্গাল রাইনোসাইনোসাইটিস। এবং তার বাদে মনে রাখবা ফাঙ্গাসের ক্ষেত্রে কোন স্ট্রিন ইউজ করতে হয়, কেওএইচ স্ট্রিন পজিটিভ হয়, অর্থাৎ পটাশিয়াম হাইড্রক্সাইড, এই কথাটা মাথায় রাখতে হবে। তার বাদে এখানে নেজাল পলিপ থাকতে পারে, ডাবল ডেন্সিটি সাইন থাকতে পারে। ডাবল ডেন্সিটি সাইন মানে কি আমি একটু বলি, যে ধরো এক জায়গায় একটু কম ডেন্সিটি, আরেক জায়গায় আবার বেশি ডেন্সিটি, ঠিক আছে, ঠিক আছে, এক জায়গায় একটু কম সাদা, এক জায়গায় একটু বেশি সাদা, সো এরকম ধরনের সাইনোসাইটিস পাওয়া যেতে পারে। আর ট্রিটমেন্ট অফ চয়েস অবশ্যই মনে রাখবো, যেহেতু আমার ফাঙ্গাল সাইনোসাইটিসের ক্ষেত্রে আমার ফেস করতে হয় ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, এটা করতে হয়। তারপরে আমি যদি অ্যালার্জিক হয়, তাহলে অ্যালার্জিক হইলে আমরা সিস্টেমিক অ্যান্টি ফাঙ্গাল দিতে পারি, যেমন ইট্রাকোনাজল। আর ফাঙ্গাল বল যেটা, ফাঙ্গাল বল মানে কি, ফাঙ্গাল বল মানে হচ্ছে অ্যাকচুয়ালি এরা সাইনাসকে, ধর একটা সাইনাসে গিয়ে একটা ফাঙ্গাস ইমপ্লান্টেশন করে ফাঙ্গাল বল টাইপের ক্রিয়েট করছে, ঠিক আছে, মানে ওইখানে একটা মানে মাসের মতো ক্রিয়েট করে ফেলছে এবং ওইখানে সাইনোসাইটিস হচ্ছে। মেইনলি ম্যাক্সিলারি সাইনাসকে ইনভলভ করে, তার বাদে স্ফেনয়েডকে ইনভলভ করে, মানে সবথেকে বেশি ম্যাক্সিলারিকে, তারপরে স্ফেনয়েড, ইথময়েড, ফ্রন্টাল, এগুলো হচ্ছে সবথেকে কমনলি ফ্রন্টালকে করে, মোস্ট কমনলি ম্যাক্সিলারিকে করে। এবং সিটি স্ক্যান করতে পারে, এবং কোনো ইরোশন ডিস্ট্রাকশন হবে না, কারণ মিউকর মাইকোসিস এটা দ্বারা ইরোশন ডিস্ট্রাকশন হইতে পারে। আচ্ছা, এবং এরা র্যাপিডলি প্রোগ্রেসিভ, এরা ইস্কেমিয়া নেক্রোসিস করতে পারে এবং ইমিউনো কম্প্রোমাইজ এই পার্সনগুলো থাকতে পারে, বা আমরা বলি কোভিড ইনফেকশন এই পার্সনগুলো থাকতে পারে, নেজাল অবস্ট্রাকশন, পেইন, ব্ল্যাক নেজাল ডিসচার্জের হিস্ট্রি থাকতে পারে। এবং একটা ইম্পর্টেন্ট বিষয় কি, যে দেখো এই ক্ষেত্রে নেজাল অবস্ট্রাকশন, পেইন বা ব্ল্যাক নেজাল ডিসচার্জ, এখানে ব্ল্যাক নেজাল ডিসচার্জটা ইম্পর্টেন্ট। কারণ কি, কারণ হচ্ছে যে এখানে যেহেতু ইস্কেমিয়া নেক্রোসিস হয়ে যায়, সো মিউকর মাইকোসিস দ্বারা, ফলে ব্ল্যাক নেজাল ডিসচার্জ কিন্তু পাওয়া যেতে পারে। এবং ইনভেস্টিগেশন অফ চয়েস আমরা বলি যে টিস্যু কালচার, আমরা টিস্যু নিয়ে পরে কালচার করব, যে অ্যাকচুয়ালি এখানে মিউকর পাওয়া যাচ্ছে। রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন অফ চয়েস এমআরআই। সো এই ক্ষেত্রে কিন্তু একটা জায়গায় আমি এমআরআই দিয়ে মনে রাখবো, মিউকর মাইকোসিস এমআরআই,
সো এমআরআই করতে পারি উইথ কন্ট্রাস্ট। সো এমআরআই উইথ কন্ট্রাস্ট যদি করি, দেখছো নাকের জায়গায় একেবারে কালো হয়ে গেছে, সেটা মিউকরমাইকোসিস, এবং এটা ইরোসিভ, ওই জায়গায় পুরো ইরোশন টিরোশন করে ফেলছে, ঠিক আছে, এবং এই জিনিসটা গেল। আচ্ছা, এবং এই ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস লাইপোসোমাল অ্যাম্পোটিরিসিন দিয়ে এখানে দেওয়া যেতে পারে, এটা একটা বিষয়। ওকে, এরপর আসো যে আমরা যদি কমপ্লিকেশন অফ সাইনোসাইটিস কমপ্লিকেশন বলি, সো কমপ্লিকেশনটা আমার ভালো করে মাথায় রাখতে হবে যে কমপ্লিকেশন আমাদের বলতে বললে যদি মেজর কমপ্লিকেশন বলি, অস্টিওমায়ালাইটিস করতে পারে, খুবই ডেডলি একটা কমপ্লিকেশন, যে বোনসের ভিতরে গিয়ে এরা হচ্ছে একেবারে সাইনোসাইটিসের কারণে বোনসে ইনফেকশন হয়ে যাচ্ছে। অথবা এরা কি করতে পারে, অরবিটাল সেলুলাইটিস করতে পারে, এবং অরবিটাল সেলুলাইটিস বাদে এরা কি করতে পারে, আচ্ছা আমরা সিকোয়েন্সিয়ালি আসি, লোকালি সাইনাসের মধ্যে এটা রিটেনশন সিস্ট করতে পারে। অর্থাৎ ধরো এই যে সাইনাস, তো সাইনাসের মধ্যে এখানে একটা রিটেনশন সিস্ট হয়ে আছে, অথবা এখানে যে সিক্রেশনগুলো আছে মিউকাস সিক্রেশন, এগুলা এখানে একটা মিউকোসিল করে গেছে, মিউকোসিল তৈরি করছে, এবং অথবা মিউকোসিলটা এখানে 5 জমে পায়োসিল হয়ে গেছে, ঠিক আছে, অথবা অস্টিওমাইলিটিস হতে পারে, এগুলো গেল লোকাল, ঠিক আছে, লোকাল। এরপর আসো অরবিটাল, অরবিটাল কি করতে পারে, প্রিসেপ্টাল সেলুলাইটিস করতে পারে, বাট এরা অরবিটাল সেলুলাইটিসও করতে পারে। এবং অরবিটাল সেলুলাইটিস হলে যে ঘটনা ঘটবে, যে এখানে সাবকিউটেনিয়াস টিস্যু, স্কিন, মাসল অফ অরবিট, এই সকল জায়গায় ইডিমা হতে পারে, মানুষটার চোখটা বের হয়ে আসছে, স্পেশালি বাচ্চাদের অরবিটাল সেলুলাইটিস বেশি, এবং এরা ইউনিল্যাটারাল ইনভলভ করে। এবং এখানে কিন্তু আমরা বলি যে কনকারেন্ট, একই সাথে 3, 4, 6 এই যে নার্ভগুলো আছে, এই নার্ভগুলো কিন্তু এই নার্ভগুলোতে কি হবে, এই নার্ভগুলো কিন্তু ইনভলভ হয়, এবং ইনভলভ হওয়ার কারণে আইবলের মুভমেন্ট হবে না। এগুলো জানি আমরা আইবলের মুভমেন্টে মেনটেন করতে হেল্প করে, রাইট। আমরা বলি যে এই নার্ভগুলো আইবলের মুভমেন্টের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, অকুলোমোটর, টকলিয়ার আর অ্যাবডুসেন্স। এখন আসো যে, এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে আমরা আরেকটা জায়গায় পড়বো যেখানে কনকারেন্ট না, মানে আগে সিকোয়েন্সিয়াল, অর্থাৎ আগে 3 নম্বর, আগে পরে 4 নম্বর, পরে 6 নম্বর, এইভাবে ইনভলভ হয়। এটা একটা কন্ডিশন আমরা একটু পরে দেখবো যেখানে এইভাবে ইনভলভ হয়। বাট অরবিটাল, মনে রাখবো অরবিটাল সেলুলাইটিসে কনকারেন্ট একসাথে 3টেই ইনভলভ হয়ে যায়। আচ্ছা, এবং লস অফ ভিশন এখানে হইতে পারে, পার্শিয়াল বা কমপ্লিট, এবং ইউনিল্যাটারালি প্রেজেন্ট করে, এবং এটা ইমিডিয়েট ট্রিটমেন্ট কিন্তু আমার লাগবে, ইমিডিয়েট ট্রিটমেন্ট না করলে অবস্থা খারাপ হয়ে যাবে। ইথময়েডাল সাইনোসাইটিসের সাথে এটা অ্যাসোসিয়েটেড বেশি। সাবপেরিওস্টাল অ্যাবসেস হইতে পারে, চোখের ওই জায়গায় অরবিটাল অ্যাবসেসও হইতে পারে। ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হইতে পারে, খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে ক্যাভার্নাস সাইনাসে সরে গেছে, এবং ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হলে কিন্তু বাইল্যাটারাল। বাইল্যাটারাল কেন, কারণ এই যে ধরো একটা ক্যাভার্নাস সাইনাস রাইট সাইডে, এটা লেফট সাইডে, দুইটার মধ্যে কিন্তু ইন্টার ক্যাভার্নাস সাইনাস টাইপের কানেকশন থাকে, ফলে একটাতে হইলে আরেকটাতে হবে, সেটা বাইল্যাটারাল হবে। ইন্টারকেনিয়াল কমপ্লিকেশন হইতে পারে, যে এরা ম্যানিনজাইটিস করতে পারে, বা হচ্ছে আমরা বলি যে ম্যানিনজাইটিস করতে পারে, এক্সট্রাডুরাল অ্যাবসেস করতে পারে। এক্সট্রাডুরাল অ্যাবসেস মানে হচ্ছে এই ধরো এই ডুরা ম্যাটার আর এই যে বোনস, সো ডুরা ম্যাটার আর বোনসের মাঝে যদি অ্যাবসেস হয় সেটা এক্সট্রাডুরাল। আর সাবডুরাল মানে হচ্ছে ডুরা ম্যাটার আর এই যে ধরো ব্রেন ভিতরে, তো এদের মাঝে, মানে ডুরা ম্যাটারের জাস্ট নিচে, সাবঅ্যারাকনেট ম্যাটারের আর ডুরা ম্যাটারের মাঝে ধরো একটা অ্যাবসেস করলো, তাহলে সেটা হচ্ছে সাবডুরাল। আর ব্রেন অ্যাবসেস করে ব্রেন প্যারেনকাইমাতে যদি অ্যাবসেস হয়, আর ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হইতে পারে, এটা গেল। অথবা ডিসেন্ডিং ইনফেকশন হইতে পারে। ডিসেন্ডিং ইনফেকশন মানে কি, ধরো সেটা অ্যাডিনোয়েডাইটিস বাচ্চাদের, বা টনসিল মানে ফ্যারিঞ্জিয়াল টনসিল, যেটা ফ্যারিঞ্জিয়াল টনসিল, বা টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, মিডল ইয়ার ইনফেকশন করতে পারে, ইউস্টেশন টিউব ব্লকেজ করে, এগুলোও কিন্তু করতে পারে। সেই কমপ্লিকেশনগুলো আলাদা করে মনে রাখতে হবে, যে কি কি ইন্টারক্রেনিয়াল, ডিসেন্ডিং, অরবিটাল এবং লোকাল। আচ্ছা, এবং মোস্ট কমন কমপ্লিকেশন অরবিটাল কমপ্লিকেশন। আর তা বাদে মোস্ট কমন ইনভলভমেন্ট হচ্ছে ইথময়েডাল সাইনাসের কারণে হচ্ছে দেখা যায় যে অরবিটাল কমপ্লিকেশনগুলো মেইনলি ইথময়েডাল সাইনোসাইটিসে হয়। ল্যামিনা প্যাপ্রিশিয়া টার্মটা আমরা বলছি, এটা গেল। এরপর আসো পর্স পাফি টিউমার নামে একটা টার্ম আছে, এটা নিয়ে একটু কথা বলি। এটা মানে হচ্ছে ধরো ফ্রন্টাল বোনে অস্টিওমাইলাইটিস হয়েছে। সো অস্টিওমাইলাইটিস যদি ফ্রন্টাল বোনে হয়, মনে রাখবো অস্টিওমাইলাইটিসটা যখন আমরা দেখছিলাম, এই যে অস্টিওমাইলাইটিস, রাইট, এই যে অস্টিওমাইলাইটিস হইতে পারে যদি সাউন্ডিং বোনে এটা চলে যায়। হাউএভার, তাহলে অস্টিওমাইলাইটিস যদি হয়, তাহলে দেখো অস্টিওমাইলাইটিস যদি ফ্রন্টাল বোনে হয়, তাহলে সেক্ষেত্রে এরকম একটা সোয়েলিং পাইতে পারি, এটাকে আমি বলি পট পাফিস টিউমার। এই নামটা জাস্ট একটু মনে রাখো। সো তখন আমরা ইনফেক্টেড বোনটা রিমুভ করব, সাইনাস ক্লিয়ার করব, কালচার বেস অ্যান্টিবায়োটিক দিব, সেরকম বেশ কিছু ট্রিটমেন্ট অপশন আছে। মিউকোসিল মানে কি, মিউকোসিল মানে হচ্ছে সাইনোসাইটিস বা আইট্রোজেনিক বা ট্রমার কারণে সাইনাস ওয়াস্টেম তো ক্লোজ হয়ে গেছে, ফলে ওখানে ভিতরে সিক্রেশন, মিউকাস সিক্রেশনগুলো জমা হয়, মিউকোসিল হয়েছে। এবং এটা আইবলকে ডিসপ্লেস করে দিতে পারে, প্রপটোসিস করে দিতে পারে, আইবলটা বাইরে বের হয়ে আসবে। সাইনাস অস্টিয়াম অবস্ট্রাকশনের কারণে এটা হয়ে থাকে। মোস্ট কমনলি ফ্রন্টাল সাইনাস ইনভলভ হয়, স্পাইনাল সাইনাস ইনভলভ হয় না বললেই চলে। তো ফ্রন্টাল সাইনাস যে মিউকোসিল, এটা মেইনলি সুপেরিয়র মিডিয়াল কোয়াড্রেন্ট অফ অরবিটে হয়। সো দেখো এই রিজনটাতে, এই যে এখানে মিউকোসিলটা হয়,
ফলে আইবলটাকে এরা কি করে, একটু দেখো ডাউনওয়ার্ড এবং ল্যাটারালি ডিসপ্লেস করে, ডাউনওয়ার্ড ল্যাটারালি এবং একটু ফরওয়ার্ডও ডিসপ্লেস করে নিয়ে আসবে একটু। এই যে হচ্ছে মিউকোসিল হয়েছে, ফলে আইবলটা দেখো অবস্থা কি হয়েছে, এইভাবে ডিপ্রেসড হয়েছে। সো এখানে দেখো ফরওয়ার্ড ডাউনওয়ার্ড ল্যাটারালি, এবং এখানে সোয়েলিংটা একটু সিস্টিক সোয়েলিং, যেটা ব্যথা থাকবে না। এক্সেল ক্র্যাকিং, এক্সেল ক্র্যাকিং কথাটা ইম্পর্টেন্ট, যেখানে এক্সেল ক্র্যাকিং টাইপের একটা ফিলিং হয় সোয়েলিংটাতে। এবং ওভারলাইং যে বোন, এটা হচ্ছে থিনার হয়ে যায় এবং এক্সেল ক্র্যাকিং এই জন্য, হ্যাঁ সেটাকে আমরা বলতেছি। এবং এক্সরে করলে আমরা এক্সরে করতে পারি, এবং ট্রিটমেন্টে আমরা ফ্রন্টো ইকময়েডেক্টমি করি, যেটা ফ্রন্টাল সাইনাসের ড্রেনেজকেও ইমপ্রুভ করবে এবং অস্টিয়ামটাকে ওপেন করে দিবে, ড্রেন করা যাবে, অস্টিয়ামটা মানে ওয়াইড ওপেন হবে, রিকারেন্স প্রিভেন্ট হবে। ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস নিয়ে একটু কথা বলি। এরা ইন্টার কানেক্টেড যেহেতু থাকে, তাই ইন্টার ক্যাভার্নাস সাইনাস দ্বারা ফলে বাইল্যাটারাল প্রেজেন্টেশন কিন্তু হয়। এবং এখানে এই যে 3 4 আর হচ্ছে আমরা বলি 5 বা 6, এই নার্ভগুলোর কিন্তু ইনভলভমেন্ট হবে সিকোয়েন্সিয়াল, ফার্স্টে একটা, তারপর একটা, তারপর একটা, এইভাবে। আর এটা গেল। আচ্ছা, এবং এটাও ইপময়েডাল সাইনাস রেসপন্ডার সাইনাসের কারণে হয়ে থাকে, সাইনোসাইটিসের কারণে। ইমিডিয়েট ড্রেনেজ করতে হবে অ্যাবসেস, এবং অ্যান্টিবায়োটিক স্টার্ট শুরু করতে হবে, এবং আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট এখানে দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়। এখানে যে জিনিসটা আলাদা করে জানতে হবে সেটা হচ্ছে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস আর অরবিটাল সেলুলাইটিসের ডিফারেন্স। ওই যে একটা বাইল্যাটারাল একটা ইউনিল্যাটারাল, এটা তো আমরা জানি। এবং এটা হচ্ছে আমরা বলি যে টক্সিমিয়া হচ্ছে লেটে প্রেজেন্টেশন হইতে পারে। এখানে মানে এখানে প্রেজেন্ট থাকলেও লেটে থাকবে, এখানে হচ্ছে প্রেজেন্ট থাকে। আর তারপরে এখানে চিলস, পার্সেন্টটা কাপাকাপি করে, এখানে তেমন একটা এগুলা থাকে না। এখানে ইকময়েডাল সাইনোসাইটিসের কারণে মিললে এটা হয়। আর এটা নোজ, সাইনাস, অরবিট, ইয়ার, ফ্যারিংস, এই সকল অনেক কারণেই এটা হইতে পারে, অনেক জায়গার ইনভলভমেন্টের কারণে হইতে পারে। এটা বাইলেটারাল আইলিডের সোয়েলিং হবে, কেমোসিস হবে, কনজাংটিভাল কেমোসিস আমরা বলতেছি, এবং প্রপটোসিস হবে, আইবলগুলো বেরোয় আসবে। আর এখানে ইউনিল্যাটারাল ইডিমা অফ দ্য আইলিড হবে যে কোনো এক সাইডে, এবং ইনার ক্যান্থাস এর উই রিজনে আমরা, এবং এখানে সোয়েলিংও থাকতে পারে, এবং কেমোসিস প্রপটোসিস এখানে থাকবে, এবং কমপ্লিট অপথ্যালমোপ্লেজিয়া হবে, যেহেতু সবগুলো একসাথে ইনভলভ হবে, সব নার্ভগুলো 3 4 6। আর এখানে ইন্ডিভিজুয়ালি সিকোয়েন্সিয়ালি ইনভলভ হবে। কিছু সিনড্রোম নিয়ে কথা বলে আমাদের লেকচার শেষ করব। অরবিটাল অ্যাপেক্স সিনড্রোম নামে একটা টার্ম আছে, এটার মানে হচ্ছে 2 3 আর হচ্ছে 4 এরকম নার্ভে ইনভলভ হয়েছে, এবং ম্যাক্সিলারি ডিভিশন অফ আমাদের ট্রাইজেমিনাল নার্ভ, সেটা ইনভলভ হইতেও পারে, নাও হইতে পারে। আর সুপিরিয়র অরবিটাল ফিশার সিনড্রোম মানে হচ্ছে 3 4 6 এবং মানে এবং 5-এরও মানে 5 মানে ট্রাইজেমিনাল নার্ভের ম্যাক্সিলারি ডিভিশন, এটাও ইনভলভ হয়েছে। আর এখানে হচ্ছে 3 4 6 এটা হচ্ছে ইনভলভ হয়েছে কোথায়, ক্যাভার্নাস সাইনাস সিনড্রোমে, এই 3 4 6 ইনভলভ হয়েছে। আর যেটা ইনভলভ হয় নাই সেটা হচ্ছে 2 আর ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল, এটা কিন্তু ইনভলভ হয়নি। আর এখানে কিন্তু 2 ইনভলভ হয়নি, কোনটাতে, সুপিরিয়র অরবিটাল সিনড্রোমে। তো কোনটাতে কোন নার্ভ ইনভলভ হয়, এই জিনিসগুলো আমি একটু জানতে পারি। সো দ্যাটস অল অ্যাবাউট সাইনোসাইটিস। তবে আর না, দ্যাটস অল না, আমি শেষ করার আগে আরেকটা কথা বলে শেষ করব। সেটা হচ্ছে যে কি কি ডিডি হইতে পারে, অ্যাকিউট সাইনোসাইটিসের কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে, সেটা আমি একটু বলে শেষ করি। একটা হচ্ছে ডেন্টাল নিউরালজিয়া, আমরা বলি ডেন্টাল নিউরালজিয়া, এটা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে। টেম্পোরোম্যান্ডিবুলার নিউরালজিয়া, এটা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে। ট্রাইজেমিনাল নিউরালজিয়া একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে। তারপরে মাইগ্রেন একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে, এবং সাইনাসের টিউমার ধরো হয়েছে, এটা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে। সো ডেন্টাল নিউরালজিয়া, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, তারপরে আমরা বললাম যে টেম্পোরোম্যান্ডিবুলার নিউরালজিয়া, মাইগ্রেন যে হেডেক হয়, ওটা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে। সো এই কয়েকটা একটু মনে রাখো।